আচ্ছা, মোটামুটি জয়েন করেছে অনেকেই। তো আমরা শুরু করি। আজকের লেকচারটা খুব গুরুত্বপূর্ণ এবং গতকালকের মতো অতটা কঠিন হবে না, একটু সহজ হবে। তো আমি আজকে কিছু বিকালে যে পোস্টটা করেছিলাম ওখানে একটা টেবিল দিয়েছিলাম। ওই টেবিলটা কি সবার পড়া হয়েছে বা সবাই টেবিলটাকে একটু দেখেছেন? ওই টেবিলটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কম্পাইল করে আমি তৈরি করেছিলাম। ওই টেবিলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সব ফ্যাকাল্টি সবাইকেই ওই টেবিলটা মাস্ট করতে হবে। তো ওখানে কিছু শর্ট ফর্ম দেওয়া আছে এবং শর্ট ফর্মে কিছু লেখা আছে টেকনিক সহকারে, জিনিসটা যাতে প্যাঁচ লেগে না যায়। তো যারা জিনিসটা বুঝেন নাই, আজকে আশা করি আমি লেকচার শেষে ওই টেবিলটা নিয়ে একটু আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা মেইনলি কিছু ক্লিনিক্যাল জিনিস আলোচনা করব। আমাদের বেসিক জিনিস ডেভিডসন থেকে গতকালকে শেষ হয়ে গেছে। তো আজকে আমরা ক্লিনিক্যাল জিনিস এবং অ্যাসোসিয়েটেড যে জিনিসগুলো ডেভিডসন থেকে অবশ্যই পড়তে হবে, সেগুলো একটু গল্পের ভাষায় একটু আলোচনা করব। আমরা আজকে কথা না বেড়ে সরাসরি লেকচারে চলে যাই। স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানান। ফুল স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা? স্ক্রিনটা ঠিকমতো সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানান। ঠিক আছে, দেখতে পাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে হচ্ছে এক্সারসাইজ ইসিজি। আমরা অনেক সময় বলি যে এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এই ধরনের কথা আমরা অনেক সময় ইউজ করি। তো ওইটাই হচ্ছে যে এইটা হচ্ছে এক্সারসাইজ ইসিজি। ইসিজি আমরা যেটা করি পেশেন্টের ক্ষেত্রে, ক্লিয়ার দেখা যাচ্ছে না? এখন দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? এখন ক্লিয়ার হচ্ছে কিনা একটু দেখেন। আচ্ছা, পিডিএফটা তো আমি অলরেডি দিয়ে দিব, লেকচার নোটটা আমি দিয়ে দিব। সো আমার যে কথাগুলো এগুলো শুনলেই আপনার মোটামুটি হবে। এটা অতটা যে দেখে দেখে পড়তে হবে, তাহলে কনসেন্ট্রেশন নষ্ট হবে। আমি যে কথাগুলো বলবো সেইগুলো একটু কাইন্ডলি শুনবেন, আমার কথাগুলো শুনবেন। এই স্ক্রিন না দেখলেও চলবে, আপনার স্ক্রিন অফ করে দিয়ে শুধু কথা শুনলেই হবে। তো আমরা যে ইসিজি করি, আমরা যে হচ্ছে হসপিটালে বা ইমার্জেন্সিতে ইসিজি করি, সেটা হচ্ছে স্ট্যাটিক ইসিজি। হ্যাঁ, পেশেন্ট আসলো, আমরা হচ্ছে ইসিজি করলাম সাথে সাথেই। ওইটা আমরা পরে পরে ওই ওই বিষয়ে কথা বলবো। তো আজকে আমরা দেখবো এক্সারসাইজ ইসিজি, অর্থাৎ পেশেন্ট এক্সারসাইজ করার সময় যে ইসিজিটা নেওয়া হয়, এইটা হচ্ছে এক্সারসাইজ বা স্ট্রেস ইসিজি বলা হয়। তো এই ইসিজি ওই আমরা যে স্ট্যাটিক ইসিজি করি একই জিনিস, এটা শুধু এক্সারসাইজের সময় করা হয়। তো এটার কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এবং স্পেসিফিকেশন আছে। এইটা একটু জানতে হবে যে এইখানে হচ্ছে এক্সারসাইজ ইসিজিতে একটা কথা মনে রাখবেন, যেখানে ব্রুস প্রোটোকল ইউজ করা হয়। হ্যাঁ, ব্রুস প্রোটোকল অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে ব্রুস প্রোটোকল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফলোয়িং, শেষে দিয়ে দিল ইসিজি, এক্সারসাইজ ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, সিটি স্ক্যান। তো এটা যদি না জানা থাকে তাহলে কিন্তু এটা সমস্যা হতে পারে। সো ব্রুস প্রোটোকল ইজ ইউজড ফর এক্সারসাইজ ইসিজি। তো এইখানে আমরা যে এক্সারসাইজ ইসিজি করি, এখানে কতগুলো জিনিস বা প্যারামিটার্স দেখা হয়। কি কি জিনিস দেখা হয়? একটা হচ্ছে ইসিজি রিডিং, অবভিয়াসলি একটা ইসিজি রিডিং নেওয়া হয়, এবং এরপরে হচ্ছে ব্লাড প্রেশারটা মেজার করা হয়, এবং পেশেন্টের কোনো সিমটমস হয় কিনা ডিউরিং দিস ইসিজি এটা নোট করা হয়। অর্থাৎ আমরা তিনটা জিনিস মেইনলি দেখি। একটা হচ্ছে ইসিজি, দুই নাম্বার হচ্ছে ব্লাড প্রেশার, তিন নাম্বার হচ্ছে এনি সাইন সিমটমস প্রডিউস বাই দ্য পেশেন্ট। তাহলে এখন এইগুলো দিয়ে আমরা কিভাবে এই এক্সারসাইজ ইসিজিটা ডায়াগনোসিসে আমরা ইউজ করব। তো যদি ইসিজি এই এক্সারসাইজ ইসিজি পজিটিভ হয়, তাহলে আমরা বুঝবো যে হচ্ছে পেশেন্টের কোনো সমস্যা আছে। তো পজিটিভ কখন হবে? যদি আমরা যে প্যারামিটারগুলো বলেছি এগুলো একটু খেয়াল করবেন, যে আমরা প্রথমে বলছি বিপি, একটা হচ্ছে ইসিজি দেখতে হবে। তো ইসিজিতে কি চেঞ্জ আসবে হচ্ছে যদি এসটি শিফট হয়, আইদার ইলিভেশন অর ডিপ্রেশন,
যে কোনো দিকে যদি এসটি সেগমেন্ট শিফট হয় সেটা 1 মিলিমিটারের বেশি হতে হবে, তাহলে হচ্ছে টেস্টটা পজিটিভ। অথবা যদি প্রেশার ফল করে, এক্সারসাইজ করার সময় প্রেশার ফল করে গেছে, তাহলেও কিন্তু এটা পজিটিভ। অথবা যদি এই এক্সারসাইজ করার সময় পেশেন্টের প্রেশার বাড়ছে না, পেশেন্টের প্রেশার যেমন ছিল তেমনই আছে অথবা কমে যাচ্ছে, এই সব কন্ডিশন যখন হবে তখন হচ্ছে আমাদের এই এক্সারসাইজ যে টেস্ট ইসিজি এইটা হচ্ছে পজিটিভ আসবে। তো শুধুমাত্র তখনই আমরা বলবো পজিটিভ। এবং যখন হচ্ছে এই এক্সারসাইজ টেস্ট পজিটিভ আসবে, এখানে খেয়াল করেন এক্সারসাইজ টেস্ট যেটা আমরা করছি এটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ কনফার্ম করার জন্য ইউজফুল। এই কথাটা কিন্তু ডেভিডসনে বলা হয়েছে। দেখেন এই যে এখানে বলা হয়েছে কনফার্মিং দ্য ডায়াগনোসিস অফ করোনারি আর্টারি ডিজিজ। তাহলে কোশ্চেন যদি আসে যে করোনারি আর্টারি ডিজিজ ডায়াগনোসিস করতে, হ্যাঁ, কনফার্মেশন টেস্ট কি? এই এক্সারসাইজ টেস্টিং বা এক্সারসাইজ বা স্ট্রেস ইসিজি এটা কিন্তু ইট কনফার্মস। হ্যাঁ, তো এখন এরপরে আরও কিছু কথা আছে যে আমরা কিছু আমাদের কনসেপশনে ভুল আছে, সেগুলো পরবর্তীতে আসবো। তো এখন আপনারা এই কথাটা আপনার মনে রাখেন যে এক্সারসাইজ টেস্ট ইজ ইউজফুল ইন কনফার্মিং ডায়াগনোস অফ করোনারি আর্টারি ডিজিজ। খেয়াল করবেন করোনারি আর্টারি ডিজিজ ডায়াগনোস করতে এটা এই এক্সারসাইজ টেস্ট এটা হচ্ছে কনফার্মেটরি। আচ্ছা, এরপর দেখেন এই যে স্ট্রেস আমরা যেটা করছি, যে পেশেন্টকে হাঁটাচ্ছি বা ট্রেডমিলে হাঁটানোর পরে যে এক্সারসাইজ করাচ্ছি এবং সাথে ইসিজি করছি, এটা কি সবাই কি করা যাবে? এটা না, এটা সবার ক্ষেত্রে করা যাবে না। কিছু পেশেন্টের ক্ষেত্রে এটা করা যাবে না। তো কাদের ক্ষেত্রে? অ্যাকিউট করোনারি সিনড্রোম। খেয়াল করেন অ্যাকিউট কথাটা কিন্তু আছে। অ্যাকিউট করোনারি সিনড্রোম বা যদি হার্ট ফেলিওর ডিকম্পেনসেটেড হয়ে গেছে, তারপর সিভিয়ার হাইপারটেনশন, এই তিনটা কন্ডিশনে এই স্ট্রেস টেস্ট করা যাবে না। দিস ইজ কমপ্লিটলি কন্ট্রাইন্ডিকেটেড। বিএনপি, এটা গতকালকের লেকচারে আমি বলেছিলাম যে এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। বিএনপি, এএনপি, তারপর হচ্ছে নেপ্রিলাইসিন, যে কথাগুলো বলেছিলাম, এখানেও আরও কিছু কথা আছে। তো গতকালের লেকচারের সাথে সুর ধরে কিছু জিনিস আপনারা এখানে দেখতে পারবেন। যে হচ্ছে আমরা বলেছিলাম যে বিএনপি হচ্ছে এটা কিন্তু এক ধরনের মিসনোমার, কারণ হচ্ছে এটা ব্রেইন থেকে আসে না, কিন্তু এটা যখন আবিষ্কার করা হয় তখন কিন্তু সেটা পরকাইন ব্রেইন থেকে এটা এক্সট্রাকশন করা হয়, যার কারণে ওই নামটাই এখানে চলে আসছে, ব্রেইন ন্যাট্রিউটিক পেপটাইড বিএনপি। বাট এটা সিক্রেটেড কোথা থেকে হচ্ছে? ভেন্টিকল থেকে হচ্ছে। তো এখন এই যে সার্কুলেটিং এই যে বিএনপি, এটারও অনেকগুলো ফ্র্যাগমেন্ট আছে, প্রো বিএনপি, এনটি প্রো বিএনপি, এগুলো আপনাদের পড়ার দরকার নেই। আপনার শুধু মনে রাখবেন জাস্ট বিএনপি কথাটা মনে রাখবেন যে বিএনপি সিক্রেটেড বাই ভেন্টিকল। এখন এই যে সার্কুলেটিং লেভেল, হ্যাঁ, এই বিএনপির যে সার্কুলেটিং লেভেল, এটার সাথে কিন্তু লেফট ভেন্টিকুলার যে সিস্টোলিক ফাংশন, হ্যাঁ, এটার কিন্তু একটা সম্পর্ক আছে। হ্যাঁ, যদি এই বিএনপি যদি আমরা বিএনপি দিয়ে হচ্ছে কিন্তু আমরা হার্ট ফেলিওর পেশেন্ট, হ্যাঁ, হার্ট ফেলিওর পেশেন্টের প্রগনোসিস কেমন, বা হার্ট ফেলিওর পেশেন্টের হচ্ছে আপনার ট্রিটমেন্ট করার পরে তাদের রেসপন্সটা কেমন আসছে, এই জিনিসগুলো কিন্তু এই বিএনপি দিয়ে হচ্ছে আমরা অ্যাসেস করতে পারি বা মেজারমেন্ট করতে পারি। তাহলে বিএনপি দিয়ে আমরা কি মেজারমেন্ট করতে পারি? কয়েকটা জিনিস। একটা হচ্ছে লেফট ভেন্টিকুলার সিস্টোলিক ডিসফাংশন, এটা আছে কিনা বা এটা কতখানি। তারপরে হচ্ছে হার্ট ফেলিওর পেশেন্টের প্রগনোসিস কেমন। তারপরে হার্ট ফেলিওর পেশেন্টে যে আমরা ট্রিটমেন্ট করছি, এই ট্রিটমেন্টটা তার কতখানি কাজে লাগছে, রেসপন্স টু থেরাপি, এই জিনিসগুলো হচ্ছে এই বিএনপি দিয়ে আমরা অ্যাসেস করতে পারি। এরপর আসে কার্ডিয়াক ট্রপোনিন। কার্ডিয়াক ট্রপোনিনকে আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে হচ্ছে এই ট্রপোনিন আমরা করতেই হচ্ছে যারা হার্টের পেশেন্ট আছে বা এমআই নিয়ে আসে। তো এমআই ছাড়াও কিন্তু ট্রপোনিন বাড়তে পারে। এই কন্ডিশনগুলো কি? এই কন্ডিশনগুলো আমরা অনেকেই জানি না। একটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম, সেপটিক শক, পালমোনারি ইডিমা, আরও অনেক আছে, কিন্তু এই কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট: পালমোনারি ইডিমা, পালমোনারি এম্বোলিজম এবং সেপটিক শক। তো এইখানে যে দেখেন পালমোনারি এম্বোলিজম এবং পালমোনারি ইডিমা, এগুলো হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের পড়া। আর পালমোনারি ইডিমা এটা হচ্ছে দুনিয়ার যত পালমোনারি এম্বোলাস, দুনিয়ার যত পরীক্ষা আছে, গাইনি, সার্জারি, মেডিসিন, পেডিয়াট্রিক্স, দুনিয়ার যে কোনো পরীক্ষা আপনি দেন, মেডিকেল সায়েন্সের যে কোনো পরীক্ষা, পালমোনারি এম্বোলিজমের A to Z পড়তে হবে। এটা রেসপিরেটরি সিস্টেমে আমি পড়াবো ইনশাল্লাহ। তো আমরা প্রোগ্রেস করি চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে থেকে কিছু জিনিস পড়তে হবে, যেমন হচ্ছে কার্ডিওমেগালি।
আমরা চেস্ট এক্সরে থেকে কার্ডিওমেগালি কিভাবে বলবো, এখানে একটা মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টে জানতে হবে যে কার্ডিয়াক যে শ্যাডো থাকে, এই শ্যাডো বা কার্ডিয়াক যে প্রস্থ উইথ, এই উইথ আর হচ্ছে লাং ফিল্ডের উইথ, হ্যাঁ, এইটার রেশিওটা দিয়ে হচ্ছে কার্ডিওমেগালি মেজারমেন্ট করা হয়। তো তাহলে কার্ডিওমেগালি আমরা চেস্ট এক্সরে কীভাবে মেজার করব, রেশিও হচ্ছে কার্ডিয়াক উইথ আর হচ্ছে লাং ফিল্ডের উইথ, হ্যাঁ, এই দুটার রেশিও যদি 0.5 থেকে বেশি হয় তখন আমরা বলবো যে হচ্ছে দিস ইজ কার্ডিওমেগালি। কিন্তু এটা আসলে এত মেজারমেন্ট করার দরকার নেই, আপনি অনেকগুলো এক্সরে যখন দেখবেন তখন এমনিই বুঝতে পারবেন যে আসলে এটা কার্ডিওমেগালি নাকি কার্ডিওমেগালি না, আপনার চোখের একটা মাপ চলে আসবে অলরেডি। সো এইটা এত মেজারমেন্ট করে আসলে এই যে এইটা আসলে মানে এত মেজারমেন্ট করে এই কার্ডিওমেগালি আসলে এটা বলা হয় না। ওভারঅল হচ্ছে আপনি একটা এস্টিমেশন করে দেখবেন যে হচ্ছে আপনার কার্ডিয়াক যে ডায়ামিটার সেটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি, হ্যাঁ, আমরা চেস্ট এক্সরে দেখি, লাং ফিল্ড দেখি, ওইখানে যে ইন্টারনাল থোরাসিক ক্যাভিটি ওইটার যে উইথ অথবা ডায়ামিটার আর হচ্ছে কার্ডিয়াক যে শ্যাডো, হার্টের যে শ্যাডো আমরা চেস্ট এক্সরে দেখি ওইটার হচ্ছে যে উইথ, এই দুইটা উইথ মানে কম্পেয়ার করে আপনি হচ্ছে অটোমেটিক্যালি এটা ডায়াগনোসিস করতে পারবেন যে কার্ডিওমেগালি আছে কি নাই। এটার জন্য এত মেজারমেন্ট করা দরকার নেই, কিন্তু যদি কখনো এই ধরনের কোশ্চেন থাকে তাহলে এইটার জন্য এই মেজারমেন্টটা জেনে রাখা ভালো। এরপর দেখেন হচ্ছে আমরা গতকালকে পড়েছিলাম যে হচ্ছে কিছু বর্ডার বলেছিলাম যে রাইট বর্ডার কী দিয়ে ফর্ম হয়, লেফট বর্ডার কী দিয়ে ফর্ম হয়। এই যে দেখেন গতকালকে অ্যানাটমি ফিজিওলজির যে অ্যাপ্লিকেশন, এখন হচ্ছে আমরা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনে চলে আসছি। আমি এই জন্য হচ্ছে কোনো কিছু অপ্রয়োজনীয় কোনো জিনিস কিন্তু গতকালকে পড়াইনি। আমি ওই বর্ডারগুলো কেন পড়াইছি এইটার কারণ হচ্ছে এখন দেখতে পারবো। এই যে লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন, হ্যাঁ, হার্টের যে বর্ডারগুলো আছে, হ্যাঁ, বা পেরিফেরালি যে পোর্শনগুলো আমরা চেস্ট এক্সরে দেখি, এইগুলোতে হচ্ছে কিছু ইম্পর্টেন্স আছে যে কোন চেম্বার ডাইলেটেশন হলে আমি কি পাবো। যেমন লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন যদি হয় তাহলে আমি চেস্ট এক্সরেতে কি পাবো, এখানে পাবো হচ্ছে স্ট্রেইট লেফট বর্ডার, হ্যাঁ, হার্টের যে লেফট বর্ডার এটা স্ট্রেট হয়ে যাবে, একদম স্ট্রেট, এক সিঙ্গেল লাইন বর্ডার, কিন্তু একদম স্ট্রেট লাইনের মতো না। নর্মাল কন্ডিশনে চেস্ট এক্সরে দেখবেন বর্ডার একদম সিঙ্গেল লাইনের, মানে স্ট্রেট লাইন না, কিন্তু যদি স্ট্রেট লাইন পান তাহলে বুঝতে হবে যে লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন হয়েছে। তাহলে আপনি যখন দেখবেন যে হচ্ছে লেফট হার্টের লেফট বর্ডারটা স্ট্রেট হয়ে গেছে, তাহলে লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন চিন্তা করতে হবে, এবং লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন কেন হচ্ছে ওই কজগুলো আপনাকে চিন্তা করতে হবে। তাহলে চেস্ট এক্সরে থেকে আমরা স্ট্রেট লেফট বর্ডার পাচ্ছি, এখান থেকে আমরা চিন্তা করবো যে এখন লেফট অ্যাট্রিয়ালে প্যাথোলজি হচ্ছে, তাহলে লেফট অ্যাট্রিয়ালে কি প্যাথোলজি, ডাইলেটেশন কেন হচ্ছে, তখন আপনাকে চিন্তা করতে হবে লেফট অ্যাট্রিয়ালে কি কি কজ। এরপরে হচ্ছে এটাই হচ্ছে মেইন, হ্যাঁ, এই স্ট্রেট লেফট বর্ডার এইটাই হচ্ছে মেইন, বাকিগুলো অত ইম্পর্টেন্ট না। স্ট্রেট লেফট বর্ডারটা বেশি মানে গুরুত্বপূর্ণ, কারণ এটা অবভিয়াসলি দেখা যায়, হ্যাঁ, আপনি চেস্ট এক্সরেতে অবভিয়াসলি দেখতে পারবেন স্ট্রেট লেফট বর্ডার। আপনার লেকচার শেষে হচ্ছে গুগলে সার্চ দিলেই চলে আসবে স্ট্রেট লেফট বর্ডার দিয়ে ইমেজ কয়েকটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে স্ট্রেট লেফট বর্ডার একদম স্ট্রেট হয়ে যাবে। আর ডাবল কার্ডিয়াক শ্যাডো যে হচ্ছে এখানে স্টানামের ওইখানে হচ্ছে দুইটা শ্যাডো পাওয়া যাবে, হ্যাঁ, ডাবল কার্ডিয়াক শ্যাডো, হ্যাঁ, এইটা অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বেশি হচ্ছে লেফট এই যে স্ট্রেট লেফট বর্ডার। আচ্ছা, এরপর হচ্ছে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। যদি রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয় তাহলে কি পাওয়া যাবে, তাহলে দেখা যাবে যে হার্টের যে রাইট সাইড, রাইট হার্ট থেকে একটা প্রজেকশন বের হচ্ছে, এটা হচ্ছে রাইট লাংয়ের দিকে একটা প্রজেকশনের মতো দেখা যাবে, যে হচ্ছে রাইট হার্টের যে রাইট বর্ডার সেখান থেকে একটা প্রজেকশন রাইট লাং ফিল্ডের দিকে একটা প্রজেকশনের মতো দেখা যাবে, তখন বুঝতে পারবেন যে এটা রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। লেফট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন বা এনলার্জমেন্ট কখন বোঝা যাবে, এটা হচ্ছে প্রমিনেন্ট লেফট হার্ট বর্ডার, হার্টের যে লেফট বর্ডার থাকবে, লেফট বর্ডার কী দিয়ে ফর্মেশন হয় গতকালকে পড়িয়েছি। সো চেস্ট এক্সরে যখন দেখবেন যে এই লেফট বর্ডারটা অনেক বড় দেখা যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন হয়েছে। তারপরে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কখন পাবেন, হাইপারট্রফি কিভাবে বুঝবেন চেস্ট এক্সরে থেকে, এটা হচ্ছে লেফট বর্ডারটা গোল হয়ে যাবে, হার্টের যে লেফট বর্ডার ওইটা গোল হয়ে যাবে, ওইটা গোল হয়ে গেলে তখন বুঝবেন যে এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েছে। আসলে ডাইলেটেশন হাইপারট্রফি এগুলো আসলে মানে দুইটিতে যে হার্ট আপনার হচ্ছে বড় হয়ে যাচ্ছে, সো যদিও প্যাথোলজি একটু আলাদা, হ্যাঁ, ডাইলেটেশন হাইপারট্রফি আলাদা, কিন্তু আসলে এগুলো ডাইলেটেশন বা হাইপারট্রফি কমন টার্মে আপনি এনলার্জমেন্ট বলতে পারেন, যে লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট, হ্যাঁ, কীভাবে বোঝা যাবে।
তো এইভাবে যে লেফট বর্ডারটা বড় হয়ে যাবে, লেফট বর্ডারটা গোল হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে লেফট ভেন্ট্রিকুলার প্যাথোলজি। এটা আপনি ডায়াগনোসিস করছেন ফ্রম চেস্ট এক্স-রে, এটা আপনার সাসপেক্টিভ, নট কনফার্মেটরি। তারপর রাইট ভেন্ট্রিকল। এখন রাইট ভেন্ট্রিকল কিভাবে বুঝবেন যে এটা রাইট ভেন্ট্রিকল প্যাথোলজি? এখানে দেখবেন অ্যাপেক্সের সমস্যা হবে। দেখেন আমরা কিন্তু জানি যে হচ্ছে অ্যাপেক্স কোন ভেন্ট্রিকলে, অ্যাপেক্স হচ্ছে লেফট ভেন্ট্রিকলে, তাই না? কিন্তু দেখেন এখানে কিন্তু মানে খুবই একটা কনফিউজিং জিনিস এবং বিদঘুটে একটা জিনিস যে রাইট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন আমি বুঝতে পারতেছি অ্যাপেক্সটা হচ্ছে অ্যাপেক্স দেখে, হ্যাঁ, অ্যাপেক্স হচ্ছে এটা ডিসপ্লেস হয়ে যাবে আপওয়ার্ডস এবং হচ্ছে স্ট্রেটেনিং অফ দ্য লেফট হার্ট বর্ডার। এটাই গুরুত্বপূর্ণ না, এখানে মেইনলি ইম্পর্টেন্টটা হচ্ছে এই যে এটা অ্যাপেক্সটা হচ্ছে ডিসপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, যেই জায়গাতে অ্যাপেক্স থাকে চেস্ট এক্সরেতে আপনারা দেখলে বুঝতে পারবেন, ওই জায়গাতে থাকবে না, ডিসপ্লেস। অ্যাপেক্স ডিসপ্লেস হওয়া মানেই হচ্ছে বুঝবেন হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার সমস্যা, এনলার্জমেন্ট বা ডাইলেটেশন হচ্ছে। তাহলে দেখেন আমরা অ্যাপেক্স দেখে কিন্তু রাইট ভেন্ট্রিকুলার প্যাথোলজি চিন্তা করছি, এটা কিন্তু পার্ট হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার। তাহলে পরীক্ষায় যদি এখান থেকে কোশ্চেন আসে তাহলে আমরা স্বাভাবিকভাবে কিন্তু চিন্তা করব না অ্যাপেক্স তো থাকে লেফট ভেন্ট্রিকুলে, তাহলে অ্যাপেক্সের সমস্যা হচ্ছে মানে কি আমরা কি দেখতে পারবো, লেফট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন বা লেফট ভেন্ট্রিকুলার সমস্যা ডায়াগনোস করতে পারবো অ্যাপেক্স থেকে। তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখেন কত কনফিউজিং কথা। এরপর কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, এখানে এটা খুব জটিল জিনিস, এটা অত বেশি পড়তে হবে না, খুব অল্প কথা, যে কয়েকটা কথা বলবো ওই কয়েকটা কথা পড়বেন, জাস্ট কিছু জিনিস মানে কয়েকটা শব্দ বা কিছু জিনিস বুঝলেই হয়ে যাবে যে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন এইটা মানে এটা দিয়ে কী করা হয়। এটা দিয়ে আমরা কিন্তু জানি কি অ্যানজিওগ্রাম করে, হ্যাঁ, এই কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করার জন্য এটা দিয়ে হচ্ছে অ্যানজিওগ্রাম করা যায়। তারপরে হচ্ছে কার্ডিয়াক যে চেম্বার, প্রত্যেকটা স্পেসিফিক চেম্বারের ওই চেম্বারের যে হচ্ছে ব্লাড প্রেশার আর ওই চেম্বারের অক্সিজেন স্যাচুরেশন কতখানি আছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন দিয়ে করা হয়। এরপর অনেক কথা আছে, এইগুলো দরকার নেই, এগুলো মানে অপ্রয়োজনীয় কথা। হ্যাঁ, এরপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই যে এটা, এখানে কিছু কথা বলতে হবে একদম শেষের দিকে। দেখেন এই যে সোয়ান গানস বেলুন ক্যাথেটার আর ওফেন ইউজ টু মনিটর পালমোনারি ওয়েস্ট প্রেশার। এইখানে অনেক কথা আছে, অনেক কথা বললে কিছু কথা বলা প্রয়োজন। এটা হচ্ছে এইখানে হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের সাথে কানেক্টেড, রেসপিরেটরি সিস্টেমের যে মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেমের যে জটিল জিনিসগুলোর কানেকশন সেটা হচ্ছে এইখানে আছে। তাহলে এখানে বলছে সোয়ান গানস বেলুন ক্যাথেটার আর ওফেন ইউজ টু মনিটর পালমোনারি ওয়েস্ট প্রেশার। পালমোনারি ওয়েস্ট প্রেশার এটা আমরা আরেকটা জায়গায় পড়বো রেসপিরেটরি সিস্টেমে, সেটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। ওইখানে আমরা এই পালমোনারি ওয়েস্ট প্রেশারটা আমরা পাবো। তাহলে হচ্ছে এই যে আমরা ক্যাথেটার, কোন ক্যাথেটারটা পালমোনারি ওয়েস্ট প্রেশার মেজারমেন্ট বা মনিটর করতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সোয়ান গানস বেলুন, সোয়ান গানস বেলুন ক্যাথেটার। এখন পালমোনারি ওয়েস্ট প্রেশারের সাথে পালমোনারি হাইপারটেনশনের কিছু সম্পর্ক আছে, যে পালমোনারি ওয়েস্ট প্রেশার, তারপরে পালমোনারি যে হাইপারটেনশন হচ্ছে ওইখানে আপনার এখান থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ওইখানে কানেক্টেড থাকে। ওইখানে আপনারা রেসপিরেটরি সিস্টেম না পড়লে এই জিনিসটা বুঝবেন না। তারপরে কিছু কথা শুনে রাখেন, হচ্ছে পালমোনারি হাইপারটেনশনের জন্য একটা ইম্পর্টেন্ট জিন হচ্ছে মিউটেশন হয়। হ্যাঁ, এই ইম্পর্টেন্ট জিন মিউটেশনের নামটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে BMPR2 জিন। এই জিনের মিউটেশন হয় হচ্ছে পালমোনারি হাইপারটেনশনে। আর পালমোনারি হাইপারটেনশনে আপনার হচ্ছে পালমোনারি ওয়েস্ট প্রেশার টার্মটা আসবে, জাস্ট এতটুকু মনে রাখবেন। পরে রেসপিরেটরি সিস্টেম যখন পড়বেন তখন এইটা আবার মেমোরিতে রিকালেক্ট করবেন যে পালমোনারি ওয়েস্ট প্রেশার আমরা কী দিয়ে মেজার করবো, এই কথাটা কার্ডিওভাস্কুলার সিস্টেমে বলা আছে, সোয়ান গানস বেলুন কথাটা। এরপরে নিহা ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটা হচ্ছে মানে হার্টের অ্যাক্টিভিটির উপরে কিছু ক্লাসিফিকেশন করেছে নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন, নিহা। তো এটা খুবই সহজ কিন্তু মনে থাকে না, এটা খুবই সহজ কিন্তু আপনি পড়বেন আর ভুলবেন। এটা একদমই সহজ কিন্তু আজকে পড়বেন সকালবেলায় ভুলে যাবেন। কারণটা হচ্ছে এটা আমরা পড়ি হচ্ছে ক্লাস 1 কি 2 কি 3 কি 4 কি এভাবে পড়ি, অর্থাৎ উপর থেকে নিচে সিরিয়ালি পড়ি। এই সিরিয়ালি পড়াটাই হচ্ছে এটা ভুল করার 1 নাম্বার ওয়ে। এটা পড়তে হবে উল্টা দিক থেকে, অর্থাৎ ক্লাস 4 থেকে 1-এ যেতে হবে, মানে এটাকে আপনাকে রিভার্সলি পড়তে হবে। কীভাবে পড়তে হবে আমি বলে দিচ্ছি। প্রথম কথা যে হচ্ছে রেস্টের সমস্যা হলে ক্লাস 4, এক কথায় শেষ। যদি পেশেন্টের রেস্টিং কন্ডিশনে পেশেন্টের কোনো সমস্যা হচ্ছে তাহলে হচ্ছে ক্লাস 4, সোজা কথা। এরপরে যা কিছুই হোক, যত খারাপ হোক, যত কঠিন হোক, পেশেন্ট যখন রেস্ট নেবে তখন সব ঠিক। পেশেন্ট যখন রেস্ট নেবে তখন সব ঠিক, পেশেন্ট ওকে, এটা হচ্ছে ক্লাস 3।
আর ক্লাস 2 কোনটা? ক্লাস 2 হচ্ছে সাপোজ একটা পেশেন্ট মর্নিং ওয়াকে বের হলো, এখন মর্নিং ওয়াকিং করার সময় কিছুক্ষণ পর তার হচ্ছে ব্রেথলেসনেস হলো, ঠিক আছে? এখন এই ব্রেথলেসনেস নিয়ে তার কিন্তু সমস্যা হচ্ছে, কিন্তু হি ক্যান স্টিল ওয়াক। এই ব্রেথলেসনেস তার সমস্যা হচ্ছে, কিন্তু এই সমস্যা নিয়েও সে দিব্যি হাঁটাচলা করতে পারে, মানে তার ওইটা ক্যাপাবিলিটি আছে, যে ওই সমস্যাটা সে ক্যারি করার মতো ক্যাপাবিলিটি তার আছে, কিন্তু সমস্যা হচ্ছে। এটা হচ্ছে ক্লাস 2। আর ক্লাস 1 হচ্ছে পেশেন্টের প্যাথোলজি আছে, তার হার্টের সমস্যা আছে, কিন্তু তার কোনো কাজকর্ম করতে বা হাঁটাহাঁটি করতে কোনো তার সাইন সিমটমস তৈরি হয় না। এটা হচ্ছে ক্লাস 1। তো এটাকে রিভার্সলি পড়তে হবে, যে ক্লাস 4 থেকে ক্লাস 1। প্রথম কথা মনে রাখবেন, রেস্টে যদি সমস্যা হয় ক্লাস 4, যদি রেস্ট নিলে সব ঠিক হয়ে যায় তাহলে ক্লাস 3। হ্যাঁ, আর ক্লাস 2টা কোনটা? পেশেন্ট হাঁটছে কিন্তু ব্রেথলেসনেস নিয়ে হাঁটতে পারছে, বা অন্য কোনো সাইন সিমটমস নিয়ে সে হাঁটতে পারছে, কন্টিনিউ করতে পারছে, তার ওই ক্যাপাবিলিটিটা আছে। এটা হচ্ছে ক্লাস 2। আর ক্লাস 1 হচ্ছে প্যাথোলজি আছে কিন্তু তার কোনো সাইন সিমটমস নাই, সে হচ্ছে দিব্যি মানে কাজ করে যায়, কোনো সমস্যাই তার তৈরি হয় না। এটা হচ্ছে ক্লাস 1। এটা খুবই গুরুত্বপূর্ণ, নিহ্যাক ক্লাসিফিকেশন। এটা এমবিবিএস ফাইনাল প্রফ প্লাস রেসিডেন্সি, এফসিপিএস, পার্ট 1 ডিপ্লোমা যাই বলো, সব কিছুর জন্য এটা গুরুত্বপূর্ণ। আমরা পূর্বে প্রথমে বলেছিলাম যে হচ্ছে এক্সারসাইজ ইসিজি বা স্ট্রেস ইসিজি, ওইটা ছিল হচ্ছে ফিজিক্যাল স্ট্রেস। হ্যাঁ, আমরা যেটা পূর্বে প্রথমে শুরুতে যেটা বললাম সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেস। তো আরেকটা টার্ম আছে যে সেটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল স্ট্রেস। তো এই ফার্মাকোলজিক্যাল স্ট্রেসটা কীভাবে করা হয়? এখানে ইনোট্রপিক ড্রাগস ইউজ করা হয়। ইনোট্রপিক ড্রাগস, এই ইনোট্রপিক টার্মটা গতকালকে আমরা পড়েছি। তো ইনোট্রপিক ড্রাগস কী কী আছে এর মধ্যে? সবগুলোই না, এর মধ্যে কয়েকটা, যেমন এই যেখানে দেওয়া রয়েছে যে ভেজোডাইলেটর ডাইপাইরিডামল, হ্যাঁ, এটা হচ্ছে ইউজ করা যায়। তারপর হচ্ছে ডোবুটামিন ইউজ করা যায়, এই যে ডোবুটামিন বা হচ্ছে ডাইপাইরিডামল, এটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল স্ট্রেস করতে ব্যবহার করা হয়। ধরেন যে কারো আপনার এক্সারসাইজ ইসিজি করা প্রয়োজন, ঠিক আছে, কারো এক্সারসাইজ ইসিজি করা আপনার দরকার, কিন্তু সে হচ্ছে হাঁটতে পারে না। সাপোজ আপনার আপনি ইসিজি থেকে কনফিউজড, এখন আপনি পেশেন্টকে সাজেস্ট করলেন যে আপনার তো একটা এক্সারসাইজ ইসিজি করতে হবে, তো পেশেন্ট তো বলছে যে না, আমি তো হাঁটতে পারি না, আমার পায়ে সমস্যা, বা আমার পায়ে ব্যথা, বা আমার হচ্ছে পায়ে স্প্রেইন আছে, বা পা ভেঙে গেছে। হ্যাঁ, তো তখন কি করবেন? তখন হচ্ছে ফার্মাকোলজিক্যাল স্ট্রেস করে হচ্ছে এই ইয়েটা করা হয়। স্লাইড ক্লিয়ার না, এইগুলো স্লাইড ক্লিয়ারের দরকার নাই, আমি যে কথাগুলো বলছি ওইগুলো শুনবেন, এই স্লাইড সব দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, গতকালকে লেকচারও দিয়ে দেওয়া হয়েছিল, আজকের লেকচারটাও দিয়ে দিব। যে কথাগুলো বলছি ওইগুলো শুধু শুনবেন, তাহলেই হবে। আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চেস্ট পেইন অন এক্সারশন। ইট ইজ নট জাস্ট চেস্ট পেইন, আমি এখন পড়াচ্ছি যে চেস্ট পেইন অন এক্সারশন, অর্থাৎ এক্সারশনে চেস্ট পেইন হচ্ছে। এইটার একটা ইম্পর্টেন্স খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথায়, আজকের লেকচারে প্রত্যেকটা কথাই, অনেকগুলো কথাই ইম্পর্টেন্ট, যে হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস, এটার হলমার্ক হচ্ছে চেস্ট পেইন। কিন্তু আমরা কিন্তু এখন পড়ছি হচ্ছে চেস্ট পেইন অন এক্সারশন, এটা পরে আরও একটু বিস্তারিত ব্যাখ্যা করব। দেখেন এখানে বলা হচ্ছে রিপ্রডিউসিবিলিটি, প্রেডিক্টেবিলিটি অ্যান্ড রিলেশনশিপ টু দ্য ফিজিক্যাল এক্সারশন, ওকেশনালি ইমোশন অফ দ্য চেস্ট পেইন আর মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স। অর্থাৎ এখানে মানে চেস্ট পেইন অন এক্সারশনের এইটার সাথে অ্যানজাইনা পেক্টোরিসের একটা রিলেশন বলা আছে। তো এখানে একটু ব্যাখ্যা করি। এখানে কয়েকটা টার্ম বলা আছে। রিপ্রডিউসিবিলিটি, অর্থাৎ এই যে সমস্যাটা, এটা বারবার রিপ্রডিউস হয়, মানে বারবার তৈরি হয়, একবার ভালো হয় আবার তৈরি হয়, আবার ভালো থাকে আবার তৈরি, মানে রিপ্রডিউস হচ্ছে। প্রেডিক্টেবিলিটি, প্রেডিক্টেবিলিটি কি? একটা পেশেন্টের তার হচ্ছে অ্যানজাইনা আছে, সে কিন্তু প্রেডিক্ট করতে পারে যে না, আমার একটু ওই কাজটা করলে বা এখন আমার এই অ্যানজাইনার পেইনটা উঠতেছে, সে প্রেডিক্ট করতে পারতেছে। যে এই মুহূর্তে আমার কিন্তু ওই সমস্যাটা আসার সম্ভাবনা আছে, বা এরকম সে ফিল করতে পারছে যে আমার একটা সমস্যা হতে যাচ্ছে, এরকম কিছু প্রেডিক্টেবিলিটি। আর হচ্ছে রিলেশনশিপ টু ফিজিক্যাল এক্সারশন, অর্থাৎ সে যখন এক্সারসাইজ করবে, হ্যাঁ, এক্সারসাইজ করার পরে সে কিন্তু বুঝতে পারবে যে এটা আমার গ্যাসের সমস্যা না,
বা এইটা হচ্ছে আমার কোনো একটা ঝামেলা হচ্ছে হার্টে, যার কারণে তার ফিজিক্যাল এক্সারশন বা কোনো ওয়াকিং বা কোনো কাজ তাকে তখন সাথে সাথেই তাকে থামাতে বাধ্য করছে। তো ওই কাজটা করার সময় সে কিন্তু প্রেডিক্ট করতে পারবে যে না, আমার এই মুহূর্তে কাজটা আমাকে থামাতে হবে, যে ওই মুহূর্তে আমাকে ওই কাজটা থামাতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। এটা হচ্ছে প্রেডিক্ট, মানে তার প্রেডিক্ট করার একটা ক্যাপাবিলিটি আছে। তো রিপ্রডিউসিবিলিটি বারবার হচ্ছে সে প্রেডিক্ট করতে পারবে, এবং ফিজিক্যাল এক্সারশনের সাথে সরাসরি যদি এক্সারসাইজ করে বা ওয়াকিং করে তাহলে দেখা যাবে তার এই অ্যানজাইনা পেক্টোরিসের পেইনটা ইনক্রিজ করছে। তারপর অকেশনালি উইথ ইমোশন, প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। অকেশনাল উইথ ইমোশন, দেখা যাচ্ছে যে কেউ কান্নাকাটি করার পরে তার হচ্ছে বুক ব্যথা শুরু হয়ে গেল, তার এনজাইনা আছে, হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে কান্নাকাটি করার ফলে তার বুকে ব্যথা শুরু হয়ে গেল, বা অধিক হাসাহাসি করার কারণেও কিন্তু অনেকে বুকে ব্যথা শুরু হয় যাদের এনজাইনা আছে। সো এই তিনটা টার্ম হচ্ছে এনজাইনের সাথে রিলেটেড উইথ চেস্ট পেইন। এরপর দেখেন এই যে কয়েকটা কথা, যে সাইন্স অফ অ্যানিমিয়া থাইরোটক্সিকোসিস মে বি আইডেন্টিফাইড বোথ হুইচ ক্যান এক্সাজারবেট এনজাইনা। অর্থাৎ অ্যানিমিয়া এবং থাইরোটক্সিকোসিস থাকলে কিন্তু অ্যানজাইনা বেড়ে যেতে পারে। সো যাদের অ্যানজাইনা আছে, যাদের অ্যানজাইনা আছে এবং তাদের কিন্তু অ্যানিমিয়া যদি থাকে, তাহলে এটা কিন্তু পরবর্তীতে খারাপের দিকে যাবে, বা যদি থাইরোটক্সিকোসিস থাকে তাহলে এটা আরও খারাপের দিকে যাবে। সো পেশেন্টের অ্যানজাইনা আছে তার মানে হচ্ছে তার অন্য কোনো জিনিসের ট্রিটমেন্ট আপনি করবেন না তা কিন্তু না, আপনাকে অবশ্যই তার অ্যানিমিয়া যদি থাকে সেটা কারেকশনের ব্যবস্থা করতে হবে, বা তার থাইরোটক্সিকোসিস যদি থাকে তাহলে সেটার ব্যবস্থা নিতে হবে, অ্যান্টিথাইরয়েড ড্রাগস ইউজ করতে হবে, তারপর থাইরয়েড প্রোফাইল করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি শুধু অ্যানজাইনার ট্রিটমেন্ট দেবেন তা কিন্তু না, অ্যানজাইনার সাথে আদার অ্যাসোসিয়েটেড যে জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে হবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা, যে দেখেন এখানে বোল্ড হরফে আমি এটা করেছি, যে বেজলাইন ইনভেস্টিগেশন। এটা কিসের বেজলাইন ইনভেস্টিগেশন? এটা হচ্ছে যেটা পড়াচ্ছে, এই যে চেস্ট পেইন অন এক্সারশন, এইটা বেজলাইন ইনভেস্টিগেশন। মনোযোগ দিয়ে শোনেন, বেজলাইন ইনভেস্টিগেশন ফর চেস্ট পেইন অন এক্সারশন, অর্থাৎ কাজ করলে বা কোনো কিছু করলে তার চেস্ট পেইন বাড়ছে, এই কন্ডিশনে বেজলাইন ইনভেস্টিগেশন 5টা বেজলাইন ইনভেস্টিগেশন আছে। সিবিসি, ফাস্টিং গ্লুকোজ, লিপিড মানে লিপিড প্রোফাইল, তারপর থাইরয়েড ফাংশন টেস্ট, আর হচ্ছে ইসিজি। এই 5টা হচ্ছে বেজলাইন ইনভেস্টিগেশন ফর চেস্ট পেইন অন এক্সারশন। ফর গড সেক, যারা হচ্ছে যে ফ্যাকাল্টিতে আছেন, আপনি যে ফ্যাকাল্টি প্র্যাকটিস করেন, গাইনি, সার্জারি, মেডিসিন, এন্ডোক্রাইনোলজি, যে ফ্যাকাল্টি, আপনার পেশেন্টের যদি চেস্ট পেইন অন এক্সারশন থাকে তাহলে অবশ্যই এই 5টা বেজলাইন টেস্ট করতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এবং একই সাথে পরীক্ষার জন্য ইম্পর্টেন্স আছে। তো এইখানে একটা খেয়াল করেন যে হচ্ছে এখানে কিন্তু একটা কমন জিনিস নাই। কোনটা? দু একজন কমেন্ট করুন তো, একটা কমন জিনিস কিন্তু এই 5টার মধ্যে নাই, সেটা কোনটা? দেখি কেউ বলতে পারে কিনা। খুবই কমন একটা ইনভেস্টিগেশন কিন্তু এই 5টার মধ্যে নাই, দেখেন কেউ বলতে পারছেন না? খুবই কমন, রুটিন টেস্টের মধ্যেই আছে, কিন্তু এই 5টার মধ্যে নাই। সাজিদ হোসেন খান, হ্যাঁ সিএক্সআর বলতে পারছে, চেস্ট এক্সরে, চেস্ট এক্সরে, দিস ইজ রাইট। তাহলে খেয়াল করে দেখেন যে বেজলাইন ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু চেস্ট এক্সরে নাই। ব্যাপারটা কেমন না? এটা ইউরিন টেস্টের কথা এখানে আসবে না, কারণ হচ্ছে ওটা অন্য সিস্টেমে চলে যাচ্ছে, একটু আমাদেরকে মানে কাছাকাছি সিস্টেমের মধ্যে থাকতে হবে। এখন এইখানে যে বেজলাইন ইনভেস্টিগেশনের মধ্যে সিএক্সআর নাই, এটা কিন্তু কেউ মানে বিশ্বাসই করবে না। তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু শুধু চেস্ট পেইন বলি না, একটা পেশেন্টের চেস্ট পেইন আছে, চেস্ট পেইন, জাস্ট চেস্ট পেইন, তখন কিন্তু আপনার সিএক্সআর ইজ এ মাস্ট। কিন্তু যখন বলছে যে হচ্ছে চেস্ট পেইন অন এক্সারশন, ওইখানকার বেজলাইন ইনভেস্টিগেশনের মধ্যে সিএক্সআর নাই, এটা খেয়াল রাখবেন। এইটা কিন্তু খুবই মানে একটা মানে প্যাঁচ মানে একটা কোশ্চেন, এগুলো মানে চোখে পড়লে কিন্তু পরীক্ষা দিয়ে দিবে। এই জিনিসগুলো যে কোনো স্যারের চোখে পড়লে কিন্তু এটা পরীক্ষা দিয়ে দিবে, এই টাইপের জিনিস। কারণ এই জিনিসগুলোই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেখানে মানে খুব সহজেই ভুল করে ফেলবে। তো ঠিক আছে, এটা মনে রাখবেন যে বেজলাইন ইনভেস্টিগেশন চেস্ট পেইন অন এক্সারশন।
এরপরে দেখেন আরেকটা কথা যে হচ্ছে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে ওই কথাটা বারবার আসছে, এক্সারসাইজ ইসিজি, এক্সারসাইজ ইসিজি, এক্সারসাইজ ইসিজি, স্ট্রেস ইসিজি, বারবার কথাটা আসছে। তাহলে দেখেন আরও কত কত জিনিস আছে। আপনি ইসিজি করলেন, পেশেন্টের কোনো সমস্যা নাই, আপনি ইসিজি নর্মাল পাচ্ছেন, ঠিক আছে, পেশেন্টের চেস্ট পেইন আছে, আচ্ছা ঠিক আছে। বেজ লাইন ইনভেস্টিগেশন করলেন, কিচ্ছু পাচ্ছেন না, আচ্ছা তাহলে কি করলেন? তারপরে তাকে বললেন যে আপনি এক্সারসাইজ ইসিজি করে আসেন, বা ইটিটি যেটা বলে এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা স্ট্রেস যেটা প্রথমে পড়াইছি ওইটা করতে বললেন, হ্যাঁ ওইটাও নর্মাল। এখন আপনি কি করবেন? পেশেন্ট স্টিল কমপ্লেন্স অ্যাবাউট চেস্ট পেইন, এখন আপনি কি করবেন? এখন আপনার যে পরবর্তী যে ইনভেস্টিগেশন সেটা হচ্ছে সিটি অ্যাঞ্জিওগ্রাম, সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। তাহলে এখান থেকে যদি আমি কোশ্চেন সিনথেসিস করি, এটা কোনো ব্যাপার কোশ্চেন সিনথেসিস করা, যে এরকম একটা সিনারিও তৈরি করলো। কেমন সিনারিও? যে পেশেন্ট কেম উইথ ইউ উইথ চেস্ট পেইন অন এক্সারশন ফর 3 months, হিজ লিপিড প্রোফাইল নর্মাল, ইসিজি নর্মাল, তারপরে হচ্ছে আদার্স কি লিপিড প্রোফাইল নর্মাল, তারপরে দেখা যাচ্ছে যে হিজ এক্সারসাইজ ইসিজি ইজ অলসো রিভিলস নো অ্যাবনর্মালিটি, সো হোয়াট শুড বি দ্য নেক্সট ইনভেস্টিগেশন অফ চয়েস? দিয়ে দিল এরকম একটা কোয়েশ্চেন, তাহলে কী হবে অ্যান্সার? অনেকে বলবে ট্রপোডিন করবো, আই করবো, তারপরে ইকোকার্ডিওগ্রাম করবো, ইকোকার্ডিওগ্রাম করবো। দিস ইজ নট ট্রু। দ্য অ্যান্সার ইজ সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। এটা হচ্ছে আজকের দি পয়েন্ট, আজকের লেকচারের দি পয়েন্ট হচ্ছে এই অংশটুকু। হ্যাঁ, বেজলাইন ইনভেস্টিগেশন আর হচ্ছে এই যে এইটা, বোথ ক্লিনিক্যাল প্র্যাকটিস, বোথ ফর এক্সাম, বাট নট ফর এমবিবিএস। এমবিবিএস এটার দরকার নেই। আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে যে একটা পেশেন্টের ইসিজি চেস্ট পেইন অন এক্সারশন নিয়ে আছে, আপনি বেজলাইন সব করলেন নর্মাল, ইসিজি করলেন সব নর্মাল, তারপরে কী করলেন? তারপরে তাকে হচ্ছে ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট ওইটাও নর্মাল, তখন আপনি কি করবেন? এরপরের ইনভেস্টিগেশনটা হবে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। এই যে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি কার্ডিওভাস্কুলার সিস্টেমে, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরকম আর একটা পয়েন্ট পাবেন হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে, ওইটা কি? ওটা সিটিপিএ, সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম। এটা সিটিসিএ, সিটিসিএ করোনারি অ্যাঞ্জিওগ্রাম, আর ওইটা সিটিপিএস, সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম। এই জিনিসগুলো স্যারদের যে এত প্রিয়, ইউ কান্ট ইম্যাজিন, ইউ জাস্ট কান্ট ইম্যাজিন, এগুলো স্যারদের এত প্রিয়। সিটিপিএ থেকে মানে কোনো একবার মানে আপনার এফসিএস পরীক্ষায় এমন একটা প্যাঁচ মারা কোশ্চেন দিছিল যে ওইটা মানে এরকম একটা কোশ্চেন দেখছিলাম। তো এখন হচ্ছে আপনার ওই সিটিপিএ হচ্ছে কিসের জন্য করা হয়? ওইটা হচ্ছে আপনার পালমোনারি এম্বোলিজমের যে আছে ওইটা ডায়াগনোস করতে পারবো। ওখানে আরও কিছু অনেক কথা আছে, ভিকিউ শান্ট, সরি ভিকিউ স্ক্যান, তারপরে যে ডি ডাইমার, হ্যাঁ, তারপরে হচ্ছে এই ধরনের আরও কিছু কথা ওইখানে আপনারা পাবেন। যখন ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব তখন ইনশাল্লাহ ওই জিনিস নিয়ে তখন আলোচনা করা হবে। এখন আপাতত এখানে কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে এটা পড়বে সিটিসিএ, সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম। আচ্ছা, আমরা কি সবাই জানি যে হচ্ছে এটা আমি একটু রিমুভ করে দিই, যে হচ্ছে আমরা যে বলি যে অ্যাকুট করোনারি সিনড্রোম, হ্যাঁ, করোনারি সিনড্রোম বলতে কি বুঝি আমরা? কোন কোন জিনিস করোনারি সিনড্রোমের মধ্যে, কোনটার মধ্যে? এটা কি আমরা জানি যে করোনারি সিনড্রোম বলতে কোন দুইটা ডিজিজকে বোঝায়? দু একজন কমেন্ট করেন দেখি, করোনারি সিনড্রোম বলতে কোন দুইটা জিনিস বোঝায়? অলরেডি তো দেখে ফেলেছেন অনেকে স্লাইড। আচ্ছা, করোনারি সিনড্রোম বলতে দুইটা জিনিস বোঝায়, হ্যাঁ। একটা হচ্ছে মাইকার্ডিয়াল ইনফাকশন, অবশ্যই অ্যাকুট হতে হবে, অ্যাকুট মাইকার্ডিয়াল ইনফাকশন এবং আনস্টেবল অ্যাঞ্জাইনা, এই দুটো মিলে হচ্ছে অ্যাকুট করোনারি সিনড্রোম। তাই এটা কিন্তু এমবিবিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমবিবিএসও গুরুত্বপূর্ণ। এটা ফাইনাল প্রফে কিন্তু এটা ফাইনাল প্রফের একটা ভাইভা কোশ্চেন, যে অ্যাকুট করোনারি সিনড্রোমের কি কি কোনগুলো অ্যাকুট করোনারি সিনড্রোম বলবা তুমি? এটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা এবং এমআই, অ্যাকুট এমআই, অবশ্যই অ্যাকুট এমআই হতে হবে। এরপরে অনেক কিছু কথা আছে, এই জিনিসগুলো এখানে লাগবে না, এগুলো ডিজিজ স্টাডি পরবর্তীতে আমরা আরও অনেক কিছু পড়বো। তো এখন আমরা এখানে আসি যে এই যে দেখেন বিশাল করে একটা কথা লেখা আছে, সাপোর্টেড। দেখেন আমি যেটা বলেছিলাম, আমাদের ভিতরে কিন্তু অনেক মানে মিসকনসেপশন আছে।
পূর্বে কিন্তু আমি দেখেছিলাম যে এক্সারসাইজ ইসিজি কনফার্মেটরি, হ্যাঁ, ফর কর্নিয়া আর্টারি ডিজিজ। এইবার দেখেন এখানে কি বলছে, ডায়াগনোসিস অফ অ্যাকুট করোনারি সিনড্রোম। অ্যাকুট করোনারি সিনড্রোম এটা হচ্ছে সাপোর্টেড বাই ST elevation, depression on ECG, elevated level of troponin IT. Acute coronary syndrome diagnosis is supported, not confirmed by ECG or troponin. Be careful. আমাদের অনেকে মিসকনসেপশন আছে যে হচ্ছে এই কথাগুলো কিন্তু কোনো বইতে পাবেন না, কোনোখানে এইভাবে এত সুন্দর করে ক্লিয়ারলি লেখা নাই। এটা দেখে এত সুন্দর লাগছে কিন্তু ডেভিডসনে এত সুন্দর করে লেখা নাই, এগুলো খুঁজে খুঁজে বের করে খুব অবস্থা খারাপ হয়ে যায়। অ্যাকুট করোনারি সিনড্রোম ডায়াগনোসিস আমরা যদি ইসিজি করি, অনেকে বলবো ইসিজি করে ডায়াগনোস কনফার্ম করবো, আর টপোনিন করে কনফার্ম। দিস ইজ নট কনফার্মেটরি টেস্ট, দিস আর সাপোর্টিভ টেস্ট। ইয়োর ডায়াগনোসিস ক্যান বি সাপোর্টেড বাই ইসিজি চেঞ্জ আর টপোনিন লেভেল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ইসিজিতে পাচ্ছি না, আমি কীভাবে স্টেপ বাই স্টেপ আগাবো? এটা আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আপনি ইসিজিতে পাচ্ছেন না, সমস্যা নাই, কি করবেন? আবার ইসিজি করান, রিপিট ইসিজি, ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে আপনি ট্রপোনিন করালেন, ট্রপোনিন নর্মাল, কী হবে? রিপিট ট্রপোনিন। তাহলে কি ইসিজি নর্মাল, রিপিট ইসিজি, ট্রপোনিন নর্মাল, রিপিট ট্রপোনিন, ঠিক আছে? এরপরে দেখেন নিউ ইসিজি চেঞ্জ অর এলিভেটেড ট্রপোনিন কনসেন্ট্রেশন কনফার্মস দ্য ডায়াগনোসিস অফ অ্যাকুট করোনারি সিনড্রোম। তাহলে দেখেন প্রথমে কি বললাম? প্রথমে বললাম যে হচ্ছে ইসিজি চেঞ্জ বা ট্রপোনিন এটা সাপোর্টিভ, হ্যাঁ, এটা সাপোর্টিভ ডায়াগনোসিস ফর অ্যাকুট করোনারি সিনড্রোম। এই যে দেখেন, এই যে সাপোর্ট ইসিজি চেঞ্জ বা ট্রপোনিন, এই যে এটা সাপোর্টিভ, এই যে সাপোর্ট অ্যাকুট করোনারি সিনড্রোম। আবার এইখানে বলছি যে হচ্ছে কনফার্মস। এখন বলেন এইখানে প্যাঁচটা কোথায় বলছে? কোথায় প্যাঁচটা আছে বলেন তো? কেউ কি খেয়াল করছেন এই জিনিসটা? কোথায় প্যাঁচটা আছে? কোথায় প্যাঁচটা আছে? এইখানে প্যাঁচটা আছে হচ্ছে, দেখেন এই যে নিউ ইসিজি চেঞ্জ অর নিউ এলিভেটেড প্লাজমা ট্রপোনিন কনফার্মস দ্য ডায়াগনোসিস অফ অ্যাকুট করোনারি সিনড্রোম। অবশ্যই নিউ হতে হবে, অবশ্যই নিউ হতে হবে। আপনি ধরেন আপনার কাছে একটা পেশেন্ট আসলো, হ্যাঁ, পেশেন্ট এসে আপনি ইসিজি দেখলেন যে ওইখানে একটা সমস্যা আছে বা চেঞ্জ আসছে, আপনি কি বলবেন? ওটাকে অ্যাকুট করোনারি সিনড্রোম বলবেন তখন সাথে সাথেই? না, কারণ আপনি তো পূর্বের হিস্ট্রি জানেন না। পূর্বের ইসিজিতে ওই চেঞ্জ যদি থাকে তাহলে কি এটা অ্যাকুট? এটা তো অ্যাকুট না। যদি পূর্বের ইসিজি চেঞ্জ আপনি দেখতে পান তাহলে তো এটা অ্যাকুট হচ্ছে না, তাই না? যদি পূর্বের ইসিজি চেঞ্জ থেকে, পূর্বের ইসিজিতে কোনো সমস্যা আছে, এখন আপনি ওইটা থেকে নতুন একটা সমস্যা পেলেন ইসিজিতে, এটা হচ্ছে নিউ চেঞ্জ, এইটাকে বলা হচ্ছে নিউ চেঞ্জ। তো নিউ চেঞ্জ যদি হয় তাহলে ওইটা হচ্ছে কনফার্ম দ্য ডায়াগনোসিস। একদম এই পয়েন্টগুলো খুবই ক্রিটিক্যাল। আমরা হুট করে যে ওয়ার্ডে কিন্তু স্যাররা প্রশ্ন করতে পারে, রাউন্ডের সময় ওয়ার্ডে প্রশ্ন করতে পারে যে হচ্ছে এই পেশেন্টের, এই তোমরা পেশেন্টের এমআই কীভাবে ডায়াগনোস করবা? ও যে ইসিজি করে, তাহলে ইসিজি করে কনফার্ম করবা? তখন বলবে যে না আমরা ট্রপোনিন করবো। ট্রপোনিন করে কনফার্ম করা যায়? নো, নিউ অবশ্যই নিউ হতে হবে। এই টার্মটা ইউজ করতে হবে যে নিউ ইসিজি চেঞ্জ অর নিউ এলিভেটেড প্লাজমা ট্রপোনিন কনসেন্ট্রেশন কনফার্মস দ্য ডায়াগনোসিস। আচ্ছা, এইবার আমরা সব কিছু দেখলাম, পেশেন্টের ডায়াগনোসিস করে ফেললাম, ঠিক আছে? আমরা এত কিছুই লিপিড প্রোফাইল, তারপর বেজ লাইন, তারপর ওইদিকে এক্সারসাইজ ইসিজি, তারপর এখানেও নিউ হ্যান ত্যান, এগুলো করে আমরা ডায়াগনোস করলাম যে হ্যাঁ এর একটা সমস্যা হয়েছে, অ্যান্ড পেশেন্টকে ভর্তি করলাম। ভর্তি করার পর ট্রিটমেন্ট করলাম, অ্যান্ড ট্রিটমেন্ট করার পর ছাড়বো কীভাবে, কখন ছাড়বো? হোয়াট আর দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর রিলিজিং পেশেন্ট হু আর প্রিভিয়াসলি অ্যাডমিটেড উইথ অ্যাকুট করোনারি সিনড্রোম? আপনার কোন ক্রাইটেরিয়া দেখে আপনি পেশেন্টকে রিলিজ করবেন? পেশেন্ট আসছে 2 দিন হয়ে গেছে, 1 মাস ধরে রাখবেন, পেশেন্টকে ভর্তি করবেন, 1 মাস থেকে থাকবে হাসপাতালে, নাকি আজকে আসে কালকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেবো, কালকে বাড়ি চলে যাবে? কোনটা করবেন? ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কীভাবে ছাড়বো, কখন ছাড়বো, এটাও ডেভিডসনে বলা আছে। দেখেন
পেশেন্ট সেটেলস ডাজ নট রিকার, মানে হচ্ছে পেশেন্ট সেটেল হয়ে গেছে, তার পেইন নাই, তার কোনো সমস্যা সাইন সিমটমস চলে গেছে, তারপরে নো নিউ ইসিজি চেঞ্জ আবার আসছে, অর ট্রপোনিন কনসেন্ট্রেশন, অর্থাৎ যখন পেশেন্ট কন্ডিশন ইমপ্রুভ করবে, হ্যাঁ ইমপ্রুভ করার পরে যখন পেশেন্টের সাইন সিমটম ডিসঅ্যাপিয়ার করবে তখন আবার ইসিজি করবেন বা ট্রপোনিন করবেন। যদি দেখেন যে কোনো নতুন কোনো চেঞ্জ আসে নাই, পূর্বেরটা থাকতেও পারে, নতুন কোনো ইসিজি সমস্যা আসে নাই, অথবা ট্রপোনিনটা নর্মাল হয়ে গেছে, দিস ইজ দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর রিলিজিং পেশেন্ট ফ্রম হসপিটাল। এখন আপনারা পেশেন্টকে হাসপাতাল থেকে রিলিজ করবেন। এখন আপনারা যদি আপনাদের কোনো পেশেন্ট সাপোজ হাসপাতালে ভর্তি আছে, তাহলে কি আপনারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবেন যে হচ্ছে আমরা কখন হাসপাতাল থেকে আমার অমুক আত্মীয় এমআই হয়েছে, কখন আমরা রিলিজ করতে পারবো? দেখেন, আপনি কিন্তু এই সিদ্ধান্ত নিজে এখন জানেন যে কখন আমি পেশেন্টকে রিলিজ করব। কি বলবো, পেশেন্টের সাইন সিমটমস থাকবে না, তারপরে ওইটা বারবার যাওয়া আসা বা যে প্রিভিয়াস যে সমস্যাটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, তারপরে ডিসঅ্যাপিয়ার করার পরে ইসিজি করবেন, ইসিজিতে কোনো নতুন চেঞ্জ আসবে না, ঠিক আছে? এই ডিউরিং দ্য এর মাঝে পেশেন্টের কোনো নতুন চেঞ্জ হয় নাই, বা ট্রপোনিন করতে পারেন, দেখবেন ট্রপোনিন নর্মাল, তাহলে আপনি বুঝবেন যে হচ্ছে এখন পেশেন্টকে রিলিজ করতে হবে। এবং এইটা আপনি যে কেউ যদি আপনাকে রিলিজ করে এই কন্ডিশন কটা ফিল আপ না করার পরে, আপনি তাকে এই মানে এইটা দিয়ে তাকে ধরতে পারবেন যে আপনি কেন পেশেন্ট রিলিজ করলেন। আমাদের ডেভিডসন, আমাদের যেটা মেডিসিনের যে প্রধান বুক, সেটা কি বলছে, আপনার কি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে, সরাসরি কোশ্চেন করবেন। যদি কোথাও এরকম পান আপনার আত্মীয় বা আপনার পরিচিত কেউ পেশেন্ট অ্যাডমিট, কারণ আপনি এখানে স্পষ্ট কথা বলে দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ডেভিডসনের জিনিস, এই জিনিসগুলো ডেভিডসনের বাইরে না, এগুলো ডেভিডসন থেকে তুলে নিয়ে এসে আমি এগুলো আলোচনা করছি। আচ্ছা, এরপর একটা মজার ঘটনা বলবো প্যালপিটেশন নিয়ে। প্যালপিটেশন থেকে এইখানে এই যে নিচের দিকে চলে আসেন, এই যে একটা গল্প বলি। আমি ইমার্জেন্সিতে আছি, ইমার্জেন্সিতে আছি, তো এখন একটা লোক আসলো, লোক এসে হচ্ছে বললো যে হচ্ছে আমার বুক ধরফর করছে। আমি জিজ্ঞেস করলাম যে ঠিক আছে, আপনার বুক ধরফর করছে, কেন করছে, কখন থেকে করছে, কেমন খুব বেশি বুকে ব্যথা আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা, বা একটু আগে আপনি কি করছিলেন? হ্যাঁ, বললো যে আমি এই তো বের হয়েছিলাম, চা খেয়ে আমার বুকে ব্যথা বেড়ে গেছে। এখন কি, চা খেয়ে বুকে ব্যথা বেড়ে গেছে কেন, মানে সরি, চা খেয়ে হচ্ছে বুক ধরফর বেড়ে গেছে কেন, ওয়াই? চায় কি আছে, চায় হচ্ছে ক্যাফেইন আছে। ক্যাফেইন কি, এটা সিম্প্যাথেটিক স্টিমুলেশন করে, সো প্যালপিটেশন হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটু ভালো করে হিস্ট্রি নিয়ে দেখেন যে পেশেন্ট ওই চায়ের সাথে টা খেয়েছে কিনা, অর্থাৎ চায়ের সাথে সিগারেটও খেয়েছে কিনা, অর্থাৎ এরকম বিড়ি খেয়ে আসে। তখন পরে জিজ্ঞেস করা হলো যে আপনি চায়ের সাথে আর কি কি খেয়েছেন, ভাত খেয়েছেন, বিস্কুট, তার মানে এই 2-1 টান সিগারেট বিড়ি টান দিয়েছি। তার মানে কি, তার যে প্যালপিটেশন সেটা হচ্ছে ডিউ টু দিস স্মোকিং। কারণ হচ্ছে ড্রিঙ্ক অর নিকোটিন, অ্যালকোহল অথবা নিকোটিন, হ্যাঁ, এরা হচ্ছে এই প্যালপিটেশনকে ট্রিগার করতে পারে। সাধারণত চা খেয়ে মানুষের বুক ধরফরে নিয়ে কখনো হাসপাতালে আসবে না, এটা কিন্তু মনে রাখবেন। হাসপাতালে আপনার বুক ধরফরে নিয়ে আসবে তখনই যখন তার আসলেই সমস্যা হচ্ছে। তার মধ্যে এটা কিন্তু একটা, যে প্যালপিটেশন হয় বাই অ্যালকোহল অর নিকোটিন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ হিস্ট্রি পয়েন্ট, যে একটা পেশেন্টের আপনার কাছে প্যালপিটেশন নিয়ে আসছে, হোয়াট ইম্পর্টেন্ট হিস্ট্রি শ্যাল বি টেকেন? দিস ইজ দ্য ওয়ান, ড্রাগ হিস্ট্রি, স্মোকিং হিস্ট্রি, বিকজ দিস ক্রিয়েটস একটোপিক বিটস। একটোপিক বিট হয়, হ্যাঁ, এগুলো ফিজিওলজির পড়া, এখানে সেই ব্যাখ্যা করতে গেলে অনেক লেনদেন হয়ে যাবে। সো এটা আপনার একটোপিক বিট, এটা খুব জরুরি জিনিস না, একটু নেটে সার্চলে পেয়ে যাবেন যে অন্য মানে একটোপিক মানে যেখান থেকে জিনিস সেখানে তৈরি না হয় অন্য জায়গায় তৈরি হচ্ছে, এটা হচ্ছে একটোপিক বিট, আপনার একটু সার্চলে পেয়ে যাবেন। তো এখন এই একটোপিক বিটস ট্রিগার্ড বাই অ্যালকোহল আর নিকোটিন বাই স্মোকিং, হ্যাঁ, এইগুলোর কারণে অনেক সময় বুক ধরফরে নিয়ে আসতে পারে। এই গল্পটা মনে রাখবেন, তাহলেই দেখা যাচ্ছে যে আপনার জিনিসটা মনে থাকবে। এখানে কিছু কথা, এগুলো অত মানে ইম্পর্টেন্ট না, যেমন হচ্ছে হাইপার ডাইনামিক সার্কুলেশন বলতে কি বোঝায়, যেমন অ্যানিমিয়া, প্রেগনেন্সি, থাইরয়েডটক্সিকোসিস, হ্যাঁ, এগুলো আমি আন্ডারলাইন করি নাই, মার্ক করি নাই, খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস না, এগুলো পরবর্তীতে আরও অন্য জায়গায় আমরা পড়বো ইনশাল্লাহ। তারপর দেখে রাখতে পারেন যে হাইপার ডাইনামিক সার্কুলেশন বলতে কি বোঝায়, প্রেগনেন্সি, থাইরয়েডটক্সিকোসিস, অ্যানিমিয়া, হ্যাঁ, তারপরে অ্যাওটিক রিগার্জিটেশন, এগুলো।
এরপরে কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট এটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট বলতে কি বোঝায়? হ্যাঁ, কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট নাই। হ্যাঁ, কার্ডিয়াক আউটপুট নাই, সেটা যে কোনো কারণেই হতে পারে, অ্যাসিস্টল হতে পারে, ট্যাকিকার্ডিয়া, ফিব্রিলেশন বা হোয়াট এভার আদার্স কোনো কজ থাকতে পারে। তো সোজা কথা কার্ডিয়াক অ্যারেস্ট মানে কি, এক কথায় বললে হচ্ছে কার্ডিয়াক আউটপুট নাই, কমপ্লিট লস অফ কার্ডিয়াক আউটপুট, এটাই হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। এই টার্মগুলো যারা এমবিবিএস স্টুডেন্ট যারা লেকচারে জয়েন করেছে তারা, আমি যে জিনিসগুলো বলছি তোমরা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য ওই কয়েকটা কথা কিন্তু মনে রাখবা, যেগুলো বলছি সবগুলো না, যে একটা বলছি সেইগুলো। সাডেন কার্ডিয়াক ডেথ কেন হয়? সাডেন কার্ডিয়াক ডেথের একটা চার্ট দেখাবো, এটা ডেভিডসনে আছে, পরে দেখাবো, ওখানে অনেকগুলো কজ দেওয়া রয়েছে। তো সাডেন কার্ডিয়াক ডেথ এটা হচ্ছে মোস্ট কমন কজ হচ্ছে ক্যাটাস্ট্রফিক, হচ্ছে এখানে মোস্ট কমন নিয়ে কিছু ফ্যালাসি আছে, সাডেন কার্ডিয়াক ডেথের মোস্ট কমন কজ নিয়ে কিছু ফ্যালাসি আছে। তো ওই জিনিসটা এখন আলোচনা করব না, আপনারা জাস্ট এটা মনে রাখেন যে সাডেন কার্ডিয়াক ডেথ ইউজুয়ালি কজ বাই ক্যাটাস্ট্রফিক অ্যারিথমিয়া, অর্থাৎ অ্যারিথমিয়া থেকে সাডেন কার্ডিয়াক ডেথ হয়। মোস্ট কমন কজ, হ্যান্ড কজ, এটা নিয়ে পরে এটা নিয়ে একটু গবেষণা করা যাবে, ওটা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে যে কার্ডিয়াক অ্যারেস্টের, হ্যাঁ, মোস্ট কমন কজ কোনটা? সেটা করোনারি আর্টারি ডিজিজ, ক্যাট, CAD, করোনারি আর্টারি ডিজিজ ইজ দ্য মোস্ট কমন কজ অফ কার্ডিয়াক অ্যারেস্ট। আচ্ছা, তাহলে এখানে আবার কিন্তু বলে সাডেন কার্ডিয়াক ডেথ ইউজুয়ালি কজ বাই ক্যাটাস্ট্রফিক অ্যারিথমিয়া, দুইটা কিন্তু একটু পার্থক্য আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো এমনি আমি পড়াচ্ছি না। সাডেন কার্ডিয়াক ডেথ, হ্যাঁ, আর এখানে কিন্তু বলছে করোনারি আর্টারি ডিজিজ। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করবেন যে কোথায় সাডেন কার্ডিয়াক ডেথ, কোথায় সাডেন আছে, হ্যাঁ, তারপরে সাডেন নাই, এই জিনিসগুলো খেয়াল করবেন। আচ্ছা, এখানে এগুলো পড়ার দরকার নেই, এখানে এগুলো লাগবে না, এখানে এরপরে এইটা লাগবে হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট, BLS। হ্যাঁ, দুটো আছে, একটা হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট ALS, আর একটা হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট BLS। বেসিক লাইফ সাপোর্ট কোনটা? এটা হচ্ছে ডেফিনিটিভ ট্রিটমেন্ট না পাওয়া পর্যন্ত মিনিমাম সার্কুলেশনটা মেনটেন করার যে প্রসেস, সেটাই হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট। যেমন হচ্ছে CPR দেওয়া হয়, হ্যাঁ, CPR হচ্ছে যে রিসাসিটেশন করা হয়, ওইটাই হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট আনটিল দ্য ডেফিনিটিভ ট্রিটমেন্ট। তো এরপর হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট কোনটা? অ্যাডভান্স লাইফ সাপোর্ট হচ্ছে ডিফিব্রিলেটর ইউজ করা, ডিফিব্রিলেটর ইউজ করে হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট। হ্যাঁ, এটা বলা হচ্ছে অবশ্যই ডিফিব্রিলেটর অবশ্যই যখন হচ্ছে মানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে উইথ অ্যারিথমিয়া, তখন হচ্ছে ডিফিব্রিলেটর ইউজ করা হয়, নট ব্র্যাডিকার্ডিয়া। হ্যাঁ, তাহলে কিন্তু একদম উল্টা হয়ে যাবে। কার্ডিয়াক অ্যারেস্ট উইথ অ্যারিথমিয়া, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ডিফিব্রিলেটর হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট হিসেবে ইউজ করা যায়। আচ্ছা, এই ডিফিব্রিলেটর সম্পর্কে কয়েকটা কথা, জাস্ট কয়েকটা কথা বলবেন, খুব বেশি না। এই ডিফিব্রিলেটরগুলো ইউজুয়ালি কোনটা? সেটা হচ্ছে বাইফেজিক শক ইউজ করা হয়, এবং এই জুলের পরিমাণটা হচ্ছে 150 জুল। হ্যাঁ, 150 জুল এটা ইউজ করা হয়। CPR রিজিউমড ইমিডিয়েটলি ফর 2 মিনিটস। একটু খেয়াল রাখেন যে হচ্ছে কিভাবে এটা আসলে করা হয়, যে হচ্ছে পেশেন্ট কার্ডিয়াক শকে চলে গেছে, হ্যাঁ, শকে যাওয়ার পরে বা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে বা অ্যাসিস্টল হয়ে গেছে বা ডেথ লাইক অ্যাপিয়ারেন্স, তখন কী করতে হবে? অ্যাডভান্স লাইফ সাপোর্টে আপনি হচ্ছে এই 150 জুলের বাইফেজিক শক দিবেন ডিফিব্রিলেটর দিয়ে। এই শক দিলেন, শক দেওয়ার পরে হচ্ছে চেস্ট কম্প্রেশন করবেন, বা যেটা বেসিক লাইফ সাপোর্ট যেটা, ওইটা হচ্ছে 2 মিনিট ধরে টানা করতে হবে, টানা 2 মিনিট করতে হবে। এর মাঝে কিন্তু কোনো ইন্টারাপশন দেওয়া যাবে না, যে একটু দেখি পালস বাড়লো কিনা, আবার ওইরকম করা যাবে না, টানা 2 মিনিট করতে হবে। এই টানা 2 মিনিট করার পর তখন আপনি চেক করবেন যে কী অবস্থা। দেখা যাচ্ছে যে টানা 2 মিনিট CPR দেওয়ার পরে, মানে শক দিলেন, তারপরে সাথে সাথে 2 মিনিট CPR দিলেন, এবং CPR দেওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না, তখন কি করবেন? তখন মানে পালস আপনি পাচ্ছেন না, টানা 2 মিনিট CPR দেওয়ার পরে, এরপরে আবার হচ্ছে শক দিবেন, আবার হচ্ছে এই বাইফেজিক শক ডিফিব্রিলেটর দিয়ে দিবেন। এইভাবে হচ্ছে সাইকেলটা কন্টিনিউ করবে, ঠিক আছে? মানে একবার শক, তারপরে হচ্ছে CPR, মানে অ্যাডভান্স লাইফ সাপোর্ট এবং বেসিক লাইফ সাপোর্ট অল্টারনেটিভলি আপনি দিবেন। আচ্ছা, এখন ধরেন যে অ্যাসিস্টল হয়ে গেছে বা সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে গেছে কোনো কারণে, আপনি এখন ডায়াগনোসিস করতে পারছেন না যে কি আসলে কি কারণে হচ্ছে অ্যাসিস্টল হলো বা পেশেন্টের এইরকম ডেথ লাইক অ্যাপিয়ারেন্স হলো, তখন ওইটাকে আপনাকে ধরে নিতে হবে যেটা ভেন্টিকুলার ফিব্রিলেশন অ্যান্ড ট্রিট অ্যাকর্ডিংলি। আপনি যদি দেখেন যে পেশেন্টের অ্যাসিস্টল হয়ে গেছে, সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে গেছে, কিন্তু আপনি ডায়াগনোসিস করতে পারছেন না ওই মুহূর্তে,
তখন আপনাকে এটা ধরে নিতে হবে যে ভেন্টিকুলার ফিব্রিলেশন হয়েছে, এবং ভেন্টিকুলার ফিব্রিলেশন নিয়ে ধরে নিয়ে আপনাকে তখন এটাকে ডিফিব্রিলেশন করতে হবে, শক যেটা আমরা বলছিলাম। আচ্ছা, রিভার্সিবল কজ অফ কার্ডিয়াক অ্যারেস্ট। হ্যাঁ, রিভার্সিবল কজ অফ কার্ডিয়াক অ্যারেস্ট খুবই গুরুত্বপূর্ণ। এটা এখানে দেখেন ডেভিডসনই বলে দিয়েছে 4টা এইচ এবং 4টা টি দিয়ে মনে রাখা যায়। রিভার্সিবল কজ অফ কার্ডিয়াক অ্যারেস্ট কী কী আছে এই যে দেখেন, হাইপোক্সিয়া, হাইপোভলিমিয়া, হাইপো অর হাইপারক্যালিমিয়া, হাইপো অর হাইপাথার্মিয়া। এটা হচ্ছে 4টা এইচ, আর 4টা টিতে হচ্ছে থ্রম্বোসিস, টেনশন নিউমোথোরাক্স, ট্যাম্পোনেট আর হচ্ছে টক্সিন, নট নিউমোথোরাক্স। হ্যাঁ, খেয়াল করবেন এখানে কিন্তু শুধু নিউমোথোরাক্স বলে নাই, অফ ইট শুড বি টেনশন নিউমোথোরাক্স। এরপর দেখবেন আপনার ডেভিডসন এই যে বিশাল চার্টটা, এই চার্টটা হচ্ছে মানে এই চার্টটা গোড়াটাই মুখস্থ করতে হবে, এখানে বোঝার কিছু নাই। এই যে আমি লেকচার নোটটা দিয়ে দিব, এই লেকচার নোট থেকে আপনার এই চার্টটা হচ্ছে জাস্ট মুখস্থ করবেন। হ্যাঁ, এখানে ফার্স্ট হার্ট সাউন্ডের টাইমিং কখন শুরু হচ্ছে, তারপরে এটা ক্যারেক্টার কি, হ্যাঁ সিঙ্গেল না স্প্লিট এরকম, তারপরে কখন মেকানিজমটা কি, কখন এটা মানে ক্লোজ হচ্ছে বা তৈরি হচ্ছে, তারপরে অ্যাবনর্মালিটিগুলো এই পাশে ডান পাশে দেওয়া রয়েছে। হ্যাঁ, অর্থাৎ এখানে ফিজিওলজি প্লাস আপনার হচ্ছে ক্লিনিক্যাল জিনিস একসাথে এই চার্টে কম্পাইল করা আছে। এই চার্টটা এফসিপিএস, রেসিডেন্সি, ডিপ্লোমা, সার্জারি, গাইনি, মেডিসিন, পেডিয়াট্রিক সকল ফ্যাকাল্টির জন্য এই চার্টটা বাধ্যতামূলক। সবাই কি পড়তে হবে এখানে, একদম ঝাড়া মুখস্থ করতে হবে। আসলে কজগুলো কি, মানে কেন হচ্ছে কোনটা, এটা মুখস্থ করবেন। আমি যে লেকচার নোটটা দিয়ে দিব ওখানে এটা থাকবে, ওটা থেকে আপনারা মুখস্থ করে নেবেন, পড়ে নেবেন, মানে বোঝার কিছু নেই। এরপরে যে এইটা হচ্ছে আমি দিয়েছিলাম, এটা কেউ পড়েন নাই মনে হয় সম্ভবত। এখানে আসলে মনে রাখার জন্য কিছু টেকনিক সহকারে দেওয়া আছে। হ্যাঁ, মনে রাখা, এইটা প্রায় সময় গোলমাল লেগে যায়, সো এটা মনে রাখার জন্য টেকনিকটা দেওয়া আছে। যেমন আমি এটা ব্যাখ্যা করি। প্রথমে PAA, মানে এখানে হচ্ছে সিস্টোলিক মারমার এগুলো। হ্যাঁ, তারপরে এই ঘরে হচ্ছে এগুলো সব ডায়াস্টোলিক মারমার, আর এই পাশে হচ্ছে কন্টিনিউয়াস মারমার এগুলো। কন্টিনিউয়াস মারমার কজ কি, PDA, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, তবে আর্টারিওভেনাস শান্ট, রাপচার, সাইনাস ভালসালভা, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস মারমার কজ। একইভাবে ডায়াস্টোলিক মারমার কজ এগুলো এবং সিস্টোলিক মারমার কজ এগুলো। এইটা মনে রাখার টেকনিক কি, এটা মনে রাখবেন ছন্দ দিয়ে। হ্যাঁ, পাস, পার্ট, TMR, TMS, এভাবে মনে রাখবেন। এই প্রথম কথাটা পাস, পার্ট আর হচ্ছে TMR, TMS, এই ছকটা এভাবে মনে রাখবেন। তাহলে পাস মানে কি, পাস মানে হচ্ছে দেখেন, P মানে পালমোনারি, A ফর অ্যাওর্টিক, S মানে হচ্ছে স্টেনোসিস, আর তারপরে S মানে হচ্ছে সিস্টোলিক মারমার। অর্থাৎ পালমোনারি, অ্যাওর্টিক, স্টেনোসিস, এইখানে সিস্টোলিক মারমার হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে পার্ট, পার্ট মানে কি, পিতে হচ্ছে পালমোনারি, এতে হচ্ছে অ্যাওর্টিক, আরতে হচ্ছে রিগাজুডেশন, আর ডিতে হচ্ছে ডায়াস্টোলিক। অর্থাৎ পালমোনারি রিগাজুডেশন বা অ্যাওর্টিক রিগাজুডেশন হচ্ছে ডায়াস্টোলিক মারমার। কোন ডায়াস্টোলিক, মোর স্পেসিফিক্যালি আর্লি ডায়াস্টোলিক। ঠিক আছে, আর এইখানে এই যে বলছি পালমোনারি, অ্যাওর্টিক, স্টেনোসিস, সর্বশেষ সিস্টোলিক, এটা সিস্টোলিক মারমার। কোন সিস্টোলিক, মোর স্পেসিফিক্যালি মিড সিস্টোলিক বা ইজেকশন সিস্টোলিক। ঠিক আছে, এইভাবে মনে রাখবেন, তাহলে গোলমাল লাগবে না। টফ মানে কি, টেট্রালজি অফ ফ্যালট, এটা পালমোনারি এরিয়াতে এটা পাওয়া যায়, এই জন্য দেওয়া আছে। এসডি, অ্যাট্রাল সেপ্টাল ডিফেক্ট। হ্যাঁ, তাহলে পাস এর সাথে টফ এবং এসডি হচ্ছে সিস্টোলিক মারমার। PARD মানে হচ্ছে পালমোনারি রিগাজুডেশন, অ্যাওর্টিক রিগাজুডেশন, ডায়াস্টোলিক। কোন ডায়াস্টোলিক, আর্লি ডায়াস্টোলিক। কন্টিনিউয়াস মারমার এগুলো। তারপর TMRতে কি, টিতে হচ্ছে ট্রাইকাস্পিড, এমতে হচ্ছে মাইট্রাল, আরতে হচ্ছে রিগাজুডেশন। অর্থাৎ ট্রাইকাস্পিড, মাইট্রাল, রিগাজুডেশন, ট্রাইকাস্পিড রিগাজুডেশন এবং মাইট্রাল রিগাজুডেশন। হ্যাঁ, এটা প্যানসিস্টোলিক মারমার এবং এর সাথে VSD হচ্ছে প্যানসিস্টোলিক মারমার। তারপর TMS, টিতে কি ট্রাইকাস্পিড, এমতে হচ্ছে মাইট্রাল, এসতে হচ্ছে স্টেনোসিস। TMS মানে ট্রাইকাস্পিড, স্টেনোসিস, মাইট্রাল স্টেনোসিস, এটা হচ্ছে এই ঘরে, অর্থাৎ ডায়াস্টোলিক মারমার। হ্যাঁ, এর সাথে কি আছে, ASD হচ্ছে ট্রাইকাস্পিড এরিয়া। এখানে খেয়াল করেন, আমরা পূর্বে আরেকটা ASD পড়েছিলাম, এই যে ASD। ASDতে হচ্ছে
যেটা লেফট থার্ড ইন্টারকোস্টাল স্পেস ওইখানে হচ্ছে সিস্টোলিক মার্মার পাওয়া যায়, আর ট্রাইকাসপিড এরিয়াতে হচ্ছে ডায়াস্টোলিক মার্মার পাওয়া যায়। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে কম্পাইল করা আছে, এগুলো ডেভিডসনে এইভাবে অত সুন্দর করে দেওয়া নেই বা অন্য কোনো বইতেও নেই, এটা আমি গুছিয়ে এটা তৈরি করেছি যাতে এটা মনে রাখতে সুবিধা। খুবই গুরুত্বপূর্ণ চার্ট, এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কোশ্চেন আসলে ভুল হয়ে যায়। সো এটাকে যদি একটু ছন্দ সহকার বা একটু টেকনিক বা সাজিয়ে গুছিয়ে আমি দিয়েছি, এইভাবে যদি পড়েন তাহলে এটা বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা, এরপর হচ্ছে এমপি মানে হচ্ছে মাইট্রাল প্রোলাপস, এটা অন্য নাম হচ্ছে ফ্লপি ভালভ সিন্ড্রোম বা বার্লো সিন্ড্রোম। এই ক্ষেত্রে লেট সিস্টোলিক পাওয়া যায়, অর্থাৎ এটাও সিস্টোলিক। হ্যাঁ, এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো করে পড়বেন এই চার্টটা, আমি অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি। আর এখানে এই যে শর্ট ফর্মগুলো দেওয়া হয়েছে, পাস মানে কি, পালমোনারি অ্যান্ড অ্যাওর্টিক স্টেনোসিস ইন সিস্টোলিক। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে একইভাবে সবগুলো নাম আমি এখানে অ্যাড করে দিয়েছি, বুঝতে সুবিধা হয়। এরপর সেকেন্ড হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড, এটা কিন্তু পূর্বে এই যে বড় চার্ট যেটা দেখাইছি এইখানে কিন্তু অলরেডি আছে, তো ওইখান থেকে একটু এক্সট্রাকশন করে কিছু মডিফাই করে এখানে আমি একটু সহজ করে লিখেছি যে ফার্স্ট হার্ট সাউন্ড সফট কখন পাওয়া যায়, যেমন রিউমেটিক মাইট্রাল রিগাজিটেশন, হ্যাঁ, বা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে সফট পাওয়া যায়। লাউড কোথায়, মাইট্রাল স্টেনোসিস। ভ্যারিয়েবল কোথায় পাওয়া যায়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তারপরে কমপ্লিট হার্ট ব্লক এগুলোতে। আর সেকেন্ড হার্ট সাউন্ড সফট কোথায় হয়, অ্যাট্রিয়াল স্টেনোসিস। লাউড হচ্ছে সিস্টেমিক অ্যান্ড পালমোনারি হাইপারটেনশন। স্প্লিট কখন হয়, ওয়াইড ইন ইন্সপিরেশন হচ্ছে এটা কখন, পালমোনারি স্টেনোসিস এবং রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তারপরে হচ্ছে ওয়াইড ইন এক্সপিরেশন, বা এটা আরেকটা নাম হচ্ছে রিভার্স স্প্লিট, খুবই গুরুত্বপূর্ণ এই চার্টের মধ্যে, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে হচ্ছে ওয়াইড ইন এক্সপিরেশন বা রিভার্স স্প্লিট কখন হয়। এটা হচ্ছে এই যে দেওয়া আছে অ্যাট্রিয়াল অ্যাওর্টিক স্টেনোসিস আর হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এটা মনে রাখবেন এইভাবে যে হচ্ছে রিভার্স মানে কি উল্টা, আর উল্টা মানে কি আমরা সবসময় কিন্তু বাম হাতকে উল্টা মনে করি। হ্যাঁ, সো রিভার্স মানে হচ্ছে লেফট, হ্যাঁ, আর যেটা হচ্ছে রিভার্স ছাড়া সেটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এইভাবে মনে রাখবেন। আর ফিক্স স্প্লিটিং কখন হয়, এটা হচ্ছে এএসডিতে। এইভাবে যদি পড়েন তাহলে এই চার্টটা সহজে মনে রাখতে পারবেন। এখানে কনফিউজিং, কার্ডিওলজিতে কনফিউজিং অনেক জিনিস আছে, এই জিনিসগুলো খুবই কনফিউজিং, কাজে এইগুলো বারবার পড়ে মনে রাখতে হবে। এই যে যেটা বলেছিলাম যে সাডেন কার্ডিয়াক ডেথের হচ্ছে কজ কি, হ্যাঁ, সাডেন কার্ডিয়াক ডেথের কজ হচ্ছে, দেখেন এখানে ডেভিডসনের চার্টে কি দেওয়া আছে, করোনারি আর্টারি ডিজিজ 85%, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ 10%, হ্যাঁ, এর মধ্যে আবার রয়েছে যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, আর নন স্ট্রাকচারাল হার্ট ডিজিজ হচ্ছে 5%। এর মধ্যে অনেক কিছু আছে যে লং কিডনি সিন্ড্রোম, ব্রোগাডা সিন্ড্রোম, ওয়ালফ পার্কিনসন হোয়াইটসন বা ডাব্লিউপিডাব্লিউ সিন্ড্রোম, টর্সাস ডি পয়েন্টস আর ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি। এখন এইখানে কথা আসে না, এইখানে একটা কথা আছে যে সাডেন অ্যারিথমিক ডেথ, সাডেন অ্যারিথমিক ডেথের মোস্ট কমন কজ কি, তাহলে এই চার্ট দেখে কি মনে হয় যেটা সবচেয়ে বেশি ওইটাই হবে। সো করোনারি আর্টারি ডিজিজ ইজ দ্য মোস্ট কমন কজ অফ সাডেন অ্যারিথমিক ডেথ। এইখানে কিন্তু অনেকেই বলে যে হচ্ছে এই যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে এই যে এটা হাইপারট্রফিক, অনেকেই এটা বলবে, দেখবে যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি ইজ দ্য মোস্ট কমন কজ অফ সাডেন অ্যারিথমিক ডেথ। কীভাবে হয়, এটা তো 10%, তাই না? এই চার্টে কিন্তু এই চার্ট অনুযায়ী 10%-এর ভিতরে অনেকগুলো আছে, তার মধ্যে একটা এইটা, তাহলে এটা কীভাবে হয়, এটা কীভাবে মোস্ট কমন হয়? আর এখানে করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে 85%, এর মধ্যে আছে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন, হ্যাঁ, প্রায়র মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন। তাহলে কি সাডেন অ্যারিথমিক ডেথের মোস্ট কমন কজ কি যদি কোশ্চেন আসে? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, এই কথাটা, এটা অনেকেই কিন্তু দেখবেন বিভিন্নভাবে ব্যাখ্যা করবে, এই রিসোর্স, ওই সোর্স অমুক জায়গা থেকে দেখাবে যে এইটা হবে, এইভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে। কিন্তু আমার এখানে সোজা কথা বলা আছে, সাডেন অ্যারিথমিক ডেথের 85% কজ হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, আর 10% হচ্ছে স্ট্রাকচার, এর মধ্যে আছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। দিস ইজ ভেরি লেস কমন, তাই না? যেটা মোস্ট কমন সেটা এখানে বলে দেওয়া আছে পার্সেন্ট কত। সো এই চারটা অনেকেই দেখে না, যার কারণে এই যখন বিভিন্ন ধরনের ব্যাখ্যা নিয়ে আসে, ওই ব্যাখ্যা সেই ব্যাখ্যা। সো আপনাকে বুঝতে হবে যে ডেভিডসন কি বলছে, ডেভিডসন যেটা বলছে ওইটাই আপনাকে মানতে হবে, কারণ প্রশ্ন কিন্তু ডেভিডসন থেকেই হয় মেইনলি। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার।
তো এইখানে আমাদের লেকচার মোটামুটি শেষ। আজকের লেকচারটা মোটামুটি শেষ। তো আমি আমি নোটটা দিয়ে দিব, একটু নোটটা পিডিএফে কনভার্ট করে আমি গ্রুপে নোটটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে সব কিছু এরকম মার্ক করা আছে। সো আপনাদের আলাদা করে খাতায় তোলা বা ইয়ে করার দরকার নেই। যে পিডিএফটা বা যে ফাইলটা দেবো ওটা আপনার অবশ্যই ডাউনলোড করার সময় কিন্তু আপনারা অবশ্যই ফেসবুক অ্যাপ দিয়ে ডাউনলোড করবেন না। অনেকে ফেসবুক অ্যাপ দিয়ে ডাউনলোড করছেন, যার কারণে ফাইলটা করাপ্টেড দেখাচ্ছে বা এরকম সমস্যা হচ্ছে। আপনার ডাউনলোড করবেন অবশ্যই একটা ব্রাউজার ইউজ করবেন, প্রিফারেবলি আপনি ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম ব্রাউজার দিয়ে ব্রাউজার ইউজ করে ফাইলটা ডাউনলোড করবেন, তারপর সেটা ওপেন করবেন, তাহলে আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ। কিন্তু এই অ্যাপ থেকে ডাউনলোড করলে দেখা যাবে যে ওইটা করাপ্টেড হয়ে ডাউনলোড হচ্ছে, তখন ওইটা আর ওপেন হচ্ছে না, অনেকের সমস্যা হচ্ছে। তো ডাউনলোড করে পরে আপনি ওটা প্রিন্টও করে নিতে পারবেন। হ্যাঁ, তো আজকের লেকচারটি এই পর্যন্তই। আমাদের মোটামুটি গতকালকে আমরা কি পড়লাম? গতকালকে আমরা ডেভিডসন অ্যানাটমি এবং ডেভিডসন ফিজিওলজি পড়েছি। আজকে আমরা অ্যাসোসিয়েটেড যে ক্লিনিক্যাল জিনিস, আজকে আমরা জাংশন পড়লাম, জাংশন বিটুইন বেসিক অ্যান্ড ক্লিনিক্যাল, অর্থাৎ একটা জাংশন মিড পয়েন্ট আমরা আলোচনা করলাম। তো এরপরের লেকচার ইনশাল্লাহ আমরা ক্লিনিক্যাল ডিজিজ নিয়ে আলোচনা করব, সরাসরি ডিজিজে চলে যাব। সো পুরো ডেভিডসনকে আমি বলি যে 3 ফিঙ্গার স্যালুট, এইভাবে বলি যে স্যালুট দেওয়ার সময় আমরা কিন্তু 3 ফিঙ্গার ইউজ করি। তো এই 3 ফিঙ্গারটা কি? প্রথম ফিঙ্গারটা ডেভিডসন অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। সেকেন্ড ফিঙ্গারটা যেটা আজকে পড়ালাম, আজকের টপিকটা, অর্থাৎ জাংশন বিটুইন বেসিক অ্যান্ড ক্লিনিক্যাল। আর 3 নাম্বার ক্লিনিক্যাল জিনিস। হ্যাঁ, তো এই 3 ফিঙ্গার স্যালুট দিয়ে ডেভিডসনটাকে পড়তে হয় এই 3টা ক্যাটাগরিতে। আর আরও কিছু কথা যেটা বলিনি, সেটা যে ডেভিডসন পড়ার কিছু সিক্রেট আছে। ডেভিডসন পড়ার কিছু সিক্রেট আছে। এই সিক্রেটটা আপনাকে আয়ত্ত করতে হবে। সিক্রেটটা কি? সিক্রেটটা আপনি যেখানেই পড়েন, যার কাছে ডেভিডসন পড়েন বা যেখানেই পড়েন, আপনি কয়েকটা জিনিস অবশ্যই পড়বেন। সেটা ডেভিডসন অ্যানাটমি ফিজিওলজি, যে 3 ফিঙ্গারের কথা বলছে, 3 ফিঙ্গার স্যালুট, এইভাবে ডেভিডসন অ্যানাটমি ফিজিওলজি পড়বেন। তারপরে আজকে যে টপিকটা পড়ালাম, এটা যদি আপনি এটা সহজ করে নিজে বুঝতে পারেন, তারা পড়বেন। আর যদি মনে করেন যে আজকের এই যে মিড পয়েন্ট বা কানেক্টিং পয়েন্ট বিটুইন বেসিক অ্যান্ড ক্লিনিক্যাল, যদি আপনার মনে করে যে এটা বুঝতে সমস্যা হচ্ছে বা আমি এটাকে সহজভাবে গুছাতে পারছি না বা মাথায় নিতে পারছি না, তাহলে এটা আপনারা অমিট করে যাবেন। ঠিক আছে, বেশি চাপ না তো দরকার, যেটা পারবেন না সেটা তো পড়ার দরকার নেই। এবং এরপরে যেটা পড়বেন সেটা ডিজিজ নিয়ে, এবং প্রত্যেকটা ডিজিজের কোন জিনিসটা বাধ্যতামূলক, সেটা আপনার প্যাথোলজি। ডেভিডসনে দেখবেন প্যাথোজেনেসিস একটা হেডিংয়ে কিন্তু ডিজিজগুলো এক্সপ্লেন করা আছে, ওই প্যাথোজেনেসিসটা পড়তে হবে। এবং ইনভেস্টিগেশনের যে কথাগুলো সেগুলো পড়তে হবে। এই প্যাথোজেনেসিস আর ইনভেস্টিগেশন যদি ভালোভাবে ডেভিডসন থেকে আপনি সমস্ত ডিজিজ যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ পরীক্ষার হলে আমার কথা, হ্যাঁ, এইভাবে এটাকে এক্সপ্লেন করা যায়। যেটা কিন্তু এটা ডেভিডসনের কি টু সিক্রেট। হ্যাঁ, দেখবেন যে বিভিন্ন রকম পেঁচানো কোশ্চেন, সিঙ্গেল বেস্ট এফসিএস যেগুলো আসে বা রেসিডেন্সিতে যে এরকম টেকনিক্যাল কোশ্চেন আসে, ওইগুলো দেখবেন এইগুলোর উপর বেস করে। এগুলো যদি আপনার ভালো ধারণা থাকে প্যাথোজেনেসিস এবং ইনভেস্টিগেশন রিলেটেড যে কথাগুলো, তাহলে আশা করি আপনার কনফিডেন্স লেভেলটা অন্যরকম হবে এবং অ্যান্সার করতেও খুব সহজ হবে। তো আজকের লেকচারটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আপনারা গ্রুপের লেকচারগুলো যেগুলো দিচ্ছে আপনারা লাইভে করার চেষ্টা করবেন, কারণ কি যে ফেসবুক আপডেটিং হচ্ছে। হ্যাঁ, ফেসবুক আমি যেটা নিউজ পেয়েছি সেটা ফেসবুক আপডেট তারা বিভিন্ন পলিসি আপডেট করছে। সো গ্রুপের ভিডিও যে কতদিন থাকবে ওটা আসলে আমি নিজেও জানি না। হ্যাঁ, সো ভিডিওগুলো আপনারা লেকচারগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে নেবেন, তাহলে আপনাদের আশা করি সমস্যা হবে না। কিন্তু যদি দেখা যাচ্ছে 1 মাস 2 মাস পরে করবো, তখন যদি ভিডিও না পান, তবে সেটা কিন্তু আসলে তখন আমার কিছু করার থাকবে না। সো আপনারা লেকচারগুলো যখন হবে তখনই করবেন, ঠিক আছে? কারণ ফেসবুক যেহেতু আপডেটিং হচ্ছে, সো যে কোনো সময় ফেসবুক দেখা যাচ্ছে যে ডিলিট করে দিতে পারে বা এরকম কিছু হতে পারে। সো আপনারা যখন লেকচার লাইভলি করবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।